ওকে। তো আসসালামু আলাইকুম। আমরা আমরা আজকে তৃতীয় ক্লাস, তাই না? তো ট্রান্সলেশনের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে হাতে কলমের যে ক্লাসগুলো, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা শুধু মনোযোগ দিয়ে শুনে, তোমাদের কথা বলার দরকার নেই। অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু থাকবে। এগুলো আমরা আমরা ক্লাস মানে আরো 4-5টা ক্লাস প্র্যাকটিস করার পরে দেখো, কোনো এরপরের সমস্যা থাকলে বলো। ওকে। তো গত ক্লাসে আমরা ছিলাম যে বাক্যটা ছিল বিবাহ নারীদের। সাউন্ড ক্লিয়ার? একটু রিপ্লাই করো তো, সাউন্ড ওকে? জি স্যার, ঠিক আছে। ওকে। তো আমরা ছিলাম যে গত ক্লাসে ছিল ওই যে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। তো আমরা কিন্তু একটা গোলদাগ দিয়ে ফেললাম। কিন্তু একটা গোলদাগ দিয়ে ফেলে দেখি। কিন্তু একটা গোলদাগ দিলাম, দেওয়ার পরে দেখলাম যে বিবাহ। এবার আমি আবার লিখে করি, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। বিবাহ নারীদের, তো তোমরা আন্ডারলাইন করো। বাক্যটা লেখা আছে না? বাক্যটা তো লেখা আছে নাকি? জি স্যার। হ্যাঁ। সাউন্ড খুবই কম। আমার তো মনে হয় না, সাউন্ড কি খুবই কম? না স্যার। স্যার ঠিক আছে, সাউন্ড। না স্যার, সাউন্ড ঠিক আছে, হ্যাঁ। তাহলে বিবাহ নারীদের সাউন্ড হালকা নাম্বারিং একটু করো আমি। বাড়ালে সুবিধা হয়। স্যার ঠিক আমি আছে আগে তো চেক সাউন্ড। চেক করে দেখি, তোমরা আরেকবার মানে রিজয়েন করো তাহলে হবে। তাহলে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, তাহলে সাবজেক্ট হলো বিবাহ, নাম্বারিং করো। বিবাহ দিয়ে থাকে হলো দুই। বিবাহ দিয়ে থাকে, কাকে দিয়ে থাকে? না, নারীদেরকে তিন। কি দিয়ে থাকে? চার, সামাজিক নিরাপত্তা। আগে আন্ডারলাইন করে ফেলো। ওই যে গত ক্লাসে তো আমরা লিখে রাখছিলাম এটা, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। তাহলে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। গিফট দিয়ে থাকে, কাকে দেয়? কাকে দেয়? নারীদেরকে। তাহলে গিফট, ম্যারেজ গিফট। ম্যারেজ গিফট কাকে দেয়? উমেন, WOMEN, উমেন। কি দেয় বলো? আহ সামাজিক নিরাপত্তা। তাহলে কি বলো? সোশ্যাল সেফটি, সোশ্যাল সিকিউরিটি। SECURITY, ম্যারেজ গিফট উইমেন সোশ্যাল সিকিউরিটি। আমরা চাইলে কি এটা অন্যভাবে লিখতে পারি? কিভাবে? সোশ্যাল সিকিউরিটিকে আগে এনে, আমরা চাইলে আবার লিখতে পারি ম্যারেজ গিফট সোশ্যাল সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি, SECURITY, সিকিউরিটি টু উইমেন, WOMEN। কোনো প্রবলেম নাই আশা করি। ম্যারেজ প্রোভাইড উইথ সোশ্যাল সিকিউরিটি টু উইমেন, প্রোভাইড দিলে উইথ আছে। বাট বাট বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। তো কিন্তুতে গোল দাগ দিয়ে তুমি লিখো সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। এক নম্বর হলো নারী, আন্ডারলাইন করে 1 নম্বর নারী লেখা রাখো। বা নারী মানে দে, দে দিলে চলবে, উইমেন না লেখা দে। 2 নম্বর হলো সংরক্ষণ করতে পারছেন না, দুই। তাহলে দে ক্যান নট প্রিজার্ভ, CANNOT, ক্যান নট, PRESERVE, প্রিজার্ভ, ক্যান নট প্রিজার্ভ, সংরক্ষণ করতে পারছেন না। প্রশ্ন, কি সংরক্ষণ করতে পারছেন না? তিন। 3 নম্বর হলো তাদের অধিকার, যেটা আছে তার অধিকার, বুঝছো কিনা? নারী ওই যে তার অধিকার, দেখো তার অধিকার যেটা, এটা 3 নম্বর দাও। দে ক্যান নট প্রিজার্ভ, কি দেয়ার রাইট, THEIR, দেয়ার রাইট, RIGHTS, রাইট। দিস ইজ অবজেক্ট। কি সংরক্ষণ করতে পারছেন না? প্রশ্ন, কেন সংরক্ষণ করতে পারছেন না? হ্যাঁ, তাহলে বাকিটা হলো 4 নম্বর। ওই যে যে সামাজিক ব্যবস্থার, সরি, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে, তাহলে সামাজিক ব্যবস্থার কারণে যেটা, এটা হলো 4 নম্বর। তাহলে 4 নম্বর লিখো বিকজ অফ বা ডিউ টু, BECAUS, বিকজ অফ সোশ্যাল, SOCIAL, সোশ্যাল সিস্টেম, SYSTEM, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম। দিস ওয়ান ইজ অ্যাডভার্বিয়াল। এখন আমাদের কথা ছিল এটাই, আমাদের ক্লাসের কথা ছিল যে এই বিকজ অফ সোশ্যাল সিস্টেম, এটা আমরা কোথায় বসাবো? এই সিদ্ধান্তটা আমার, এই সিদ্ধান্তটা আমার।
আমরা কোনো মতে এটাকে কি করবো না বলো, এটা আমরা যে জায়গায় বসাতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো বসাতে পারি, এটা যে কোনো জায়গায় বসানো যাবে, এটাকে আজপিচ করা যাবে। আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি আমি আই এম ভেরি কনফিডেন্ট। ভিডিও যাচ্ছে না, এভরিথিং ওকে, আমি দেখতেছি আমার পাশে ল্যাপটপ আছে। আমি ভেরি কনফিডেন্ট যে প্রথম আলোর সবই আমরা ইনশাল্লাহ অনুবাদ করতে পারবো 10টা নিয়মের পরে। শুধু এই জন্য আমি আগে সূত্রটা শিখাচ্ছি, তুমি শুধু এখন আগে রিসিভ করতে শিখো যে কেমনে অনুবাদটা আমরা বের করতেছি। অনুবাদ হবে, অনুবাদের মতো সহজ বিষয় কোনোটা নাই। তো দেখো, এটা অ্যাডভার্বিয়াল ছিল, আমার সাথে তোমার এগ্রিমেন্ট ছিল এটা যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট খুঁজে বের করবো, তারপরে ভার্ব খুঁজে বের করবো, সাবজেক্ট ভার্ব পাইলাম, তারপর দুইটা প্রশ্ন কাকে কি, এটা তুমি বুঝে গেছো। অবজেক্ট পেয়ে গেলাম, কোথায় কখন কিভাবে কেমন এই প্রশ্নগুলোর উত্তর আমরা টিচ করে বসাতে পারবো। যদি আমরা বলি যে ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি, বাট বিকজ অফ সোশ্যাল সিস্টেম, ডিউ টু সোশ্যাল সিস্টেম, ফর দ্য ল্যাক অফ সোশ্যাল সিস্টেম, যেটা তুমি বলা, ডিউ টু সোশ্যাল সিস্টেম দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইট। কোনো সমস্যা আছে কিনা? ডিউ টু সোশ্যাল সিস্টেম যদি আমরা বাক্যের শুরুতে নিয়ে আসি, বাট ডিউ টু সোশ্যাল সিস্টেম, বিকজ অফ সোশ্যাল সিস্টেম, আমরা যদি বাক্যের শুরুতে নিয়ে আসি, কোনো প্রবলেম আছে? আছে কিনা বলো। ওকে, ঠিক আছে, তাহলে এই বাক্যটা লিখো। পরের বাক্যটাও লিখো এখানে। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়েছে। পরের বাক্যটা কত নম্বর উদাহরণ হবে, নাম্বারটা বলো, কত নম্বর উদাহরণ? 5 উদাহরণ। পরের বাক্যটা লিখো। স্যার 5 নম্বর। 5 নম্বর। 5 5 নম্বর লিখো, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। হ্যাঁ, এরপরে পরের লাইনটা কি কেউ বলতে পারবো নাকি? পরের লাইনটা পিছিয়ে দেখি বলো তো। বিয়ের পর স্বামী ইচ্ছা করলে, এটা কিনা? বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই, ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, তালাক দিতে পারছে। বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। তো বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, লিখো আগে। ওকে, এখন আমার প্রশ্ন, তো এখানে আন্ডারলাইন করে ফেলো। বিয়ের পর, একদম বিগিনার হিসাবে তুমি যদি নতুন কারোর বাচ্চাদের অনুবাদ করো এরকম করবে, বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। দুইটা ভাব এখানে কি, তাহলে প্রশ্ন সাবজেক্ট খুঁজে বের করার জন্য আমরা আগে বের করবো কে, কে কে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আমরা স্বামী, সাবজেক্ট হলো স্বামী, তাহলে 1 নম্বরের সাবজেক্ট এটা হলো স্বামী। স্বামী ইংলিশ হলো হাজব্যান্ড, গভীর মনোযোগ, HUSBAND, হাজব্যান্ড। এখন আমার প্রশ্ন, আচ্ছা, তোমরা লিখো না, একটু আগে কথা বুঝানো, ফ্যাক্ট বুঝে নিও। আমি হাজব্যান্ড লিখলাম, লেখালেখি বন্ধ। ভার্ব দুইটা, ক্যান, 2 নম্বর হলো ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে, ক্যান লিভ, LEAV, লিভ অর ডিভোর্স, DIVORC, ক্যান লিভ অর ডিভোর্স। এটা হলো আমার ভার্ব। প্রশ্ন হলো, প্রশ্ন কাকে ছেড়ে চলে, কি ছেড়ে চলে যাচ্ছে, নাই কাকে ছেড়ে চলে যাচ্ছে, কাকে ছেড়ে চলে যাচ্ছে। উত্তর হলো ওয়াইফ, আমি লিখলাম ওয়াইফ, WIF, মনোযোগ দিয়ে কথা বুঝতে হবে। তাহলে ইংরেজিটা হচ্ছে এরকম, হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স ওয়াইফ, কিন্তু অনুবাদ কি হলো, জেনা হয় নাই। কেন হয় নাই? এইখানে একটা কথা মনে রেখো, এই এটার ব্যাখ্যাটা হলো, কমন নাউন কখনো, কমন নাউন COMMON, কমন নাউন, এক লাইন নিচে আমি অনুবাদের জায়গায় খালি রেখে লিখতেছি, কমন নাউন সাধারণত, সাধারণত একাকী বসে না, একাকী বসে না, বসে না, আর্টিকেল বা ডিটারমিনেন্ট নিয়ে বসে, আর্টিকেল
ডিটারমিনার ডিটারমিনার নিয়ে বসে, নতুবা প্লুরাল হয়ে বসে, নতুবা প্লুরাল, PLURAL, প্লুরাল হয়ে বসে। তার মতো একাকি বসে না, ডিটারমিনার নিয়ে বসে নতুবা প্লুরাল হয়ে বসে। কমন নাউন, কমন নাউন সাধারণত একাকি বসে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে নতুবা প্লুরাল হয়ে বসে। কথা বুঝো? তাহলে অত আমি ওই ওই কথাটাই শেষ করে নিই, তোমার এই বাক্যে যাচ্ছে পরে। কখনোই বলতে পারবা না গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, ঘাস খেয়ে বেঁচে থাকে, বেঁচে থাকে, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। আমি কখনোই কাউ লিভস অন গ্রাস বলতে পারবো না। সরি, এই কথা কাউ বলার কোনো সুযোগ নেই। কমন নাউন কোনো সময় একলা বসবে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে। হয়তো এটা বলতে, তুমি বলতে হবে এ কাউ লিভস অন গ্রাস, দি কাউ লিভস অন গ্রাস, মানা যাবে। এ কাউ, দি কাউ লিভস অন গ্রাস, ইয়েস রাইট। অথবা কাউ লিভ অন গ্রাস। তাহলে কমন নাউনের বিষয়টাই হলো, কমন নাউন একলা বসার সুযোগ নাই। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো, আই লাইক এ ম্যাঙ্গো। তাহলে কথাটা কি ক্লিয়ার কিনা বলো? কমন নাউন দুনিয়াতে হাজবেন্ড কোনো সময় একলা বসাইতে পারবে না, ওয়াইফ কোনো সময় একলা বসাইতে পারবে না, গরু ছাগল একলা বসানো যাবে না, কারণ কমন নাউন। স্টুডেন্ট, আমি ছাত্র, আই এম স্টুডেন্ট বলতে পারবো না, আই এম স্টুডেন্ট এ দিতে হবে। তারপরে আচ্ছা, তারপরে হলো উম, উম, এরপরে হলো তোমার আমি আমি শিক্ষক, আই এম এ টিচার বলতে হবে। আমি একজন বলি নাই, কিন্তু এ টিচার বলতে হবে। তুমি ধরো ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, বার্কিং ডগ বলতে পারবো না, বলতে হবে এ বার্কিং ডগ অথবা বার্কিং ডগ। ক্লিয়ার কিনা? শুধু একমাত্র ম্যান দ্বারা সমগ্র মানব জাতি দাঁড়িয়ে মানিয়ে হলো আর কমেন্ট বক্স দেখো না। ম্যান দ্বারা সমগ্র মানব জাতি এবং উমেন দ্বারা সমগ্র নারী জাতিকে বুঝালে ম্যান উমেন শুধু একলা বসে, ম্যান ইজ মর্টাল, এই এক জায়গায় শুধু কমন নাউন একলা বসে। ফ্রেন্ডলি ডাই নেম ইজ ওমেন, বুঝছো কিনা? এগুলো পরের বিষয়। তাহলে আমার এই কথাটা ক্লিয়ার কিনা বলো? কমন নাউন কোনো সময় একলা বসবে না। এই জন্য আমরা কি করলাম, এ হাজব্যান্ড, এখানে আমরা একটা ডিটারমিনার দিয়ে দিলাম। এ হাজব্যান্ড যে কোনো একটা ডিটারমিনার, উপযুক্ত ডিটারমিনার। এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স, বুঝছো কিনা? আমি আবার যদি দাও এখানে, যদি আমার এখানে দিয়ে দিলে এ হাজব্যান্ড ক্যান লিভ ও ডিভোর্স এ ওয়াইফ, তখন সর্বনাশ হয়ে যাবে। তখন কি হবে? যে কোনো স্বামী যে কোনো স্ত্রীকে তালাক দিতে পারে। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দোকানদার বের হইয়া বললো যে আপনার 3 তালাক, এরকম কিন্তু হলো এ হাজব্যান্ড ক্যান লিভ ও ডিভোর্স এ ওয়াইফ। যে কোনো হাজব্যান্ড যে কোনো স্বামীকে, আমার তালাক আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই সিস্টেমে অনুবাদ হবে তখন। তাহলে আমরা এ হাজব্যান্ড ক্যান লিভ ও ডিভোর্স হিজ ওয়াইফ, হিজ। কথাটা বুঝছো কিনা? তাহলে এখন বাংলায় দেখো, ইংলিশে কিন্তু একজন স্বামী নাই, আর বাংলায় কিন্তু তার স্ত্রী নাই, কিন্তু ইংরেজি করার সময় আমরা কমন নাউনের নিয়ম অনুযায়ী হাজব্যান্ডের পূর্বে ডিটারমিনার এবং ওয়াইফের পূর্বে ডিটারমিনার দিয়েছি। সমুঝ মে আয়েগা? তোমরা কি কথাটা বুঝছো কিনা? কথা কি বুঝছো? কমেন্ট বক্সে লিখো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অর ডিভোর্স, ক্যান লিভ অর তামাক গেছে। হ্যাঁ, ক্যান লিভ অর ডিভোর্স, হ্যাঁ, অর এখানে আছে, ক্যান লিভ অর ডিভোর্স, ক্যান, LEAV, লিভ অর ডিভোর্স। হ্যাঁ। তো তো এখন দেখো কাকে দেয়? স্ত্রীকে। তো একজন স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে, হাজবেন্ড ক্যান লিভ ও ডিভোর্স হিজ ওয়াইফ, কখন? কখন? আফটার ম্যারেজ। এটা হলো 3 নম্বর গেল, 3 নম্বর স্ত্রী গেল, 4 নম্বর হলো আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ। শোনো, তাহলে কিভাবে, কিভাবে, কিভাবে উত্তরে আমরা পাই? এটা হলো ইচ্ছে করলে, এটা হলো তোমার পাঁচ, পাঁচ। ইচ্ছে করলে, ইচ্ছে করলে ইংলিশ কি বলতো? ইচ্ছে করলে, হ্যাঁ বলতেছি, ধরো ইচ্ছে করলে। আচ্ছা, ইচ্ছে করলে, অ্যাকর্ডিংলি, ইন্টারনেট, এগুলার চেয়ে আমার কাছে মনে হচ্ছে, এই দেখো
এখন আমি যে একটা কথা বলছিলাম যে অনুবাদ স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ সহজ না সুন্দর হয়। এই দেখো, আমি যদি বলি ইচ্ছে করলে, যদি বলি আমি যদি সে ইচ্ছে করে, যদি সে ইচ্ছে করে, এটা সুন্দর হয়। যদি সে ইচ্ছে করে, এই যে স্ট্রাকচার পরিবর্তন করে লিখলাম ইচ্ছে করে, এখানে উইলিংলি দেয়া আছে। ইফ হি ওয়ান্টস দিলে বাক্যের গতিটা ভালো থাকে, সৌন্দর্যটা বাড়ে। ইফ হি উইশেস বা ইফ হি ওয়ান্ট, ইফ হি ওয়ান্টস বা ইফ হি উইশেস। তাহলে এ হাজব্যান্ড ক্যান লিভ ও ডিভোর্স হিজ ওয়াইফ আফটার ম্যারেজ ইফ হি ওয়ান্ট। ইচ্ছে করলেই আমরা, এটা ইচ্ছে করলেই ছিল ফ্রেজ, আমি ক্লজে নিচ্ছি। তোমরা আবার আমার সাথে ওই কথা স্বীকৃতি দিবা কিনা, আমি বলছি স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে ইচ্ছে করলেই, এটা যদি আমি বলি যদি সে ইচ্ছে করে, স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অনুবাদ সহজ না সুন্দর হয়। রাজি আছো কিনা বলো? সামনের দিকে দেখা যায় মিলতেছে, স্ট্রাকচার পরিবর্তন করতেছে, অনুবাদ সাবলীল হইতেছে। আমার কথা বুঝছো কিনা? ইচ্ছে করলে এটা কি আমরা একটু মানে আরো সহজ করে ফেলছি। ইফ ইউ ওয়ান্ট, ক্লিয়ার? ইয়েস নো বলো কমেন্ট বক্সে। ওকে, তারপরে আসো। উম, আচ্ছা ওকে, একটু এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, এর মধ্যে একটা সম্পূরক তথ্য দিয়ে রাখছি। পার্সে ইংলিশ কি বলো? আমি কাজটি করছি, আমি কাজটি, আমি, আচ্ছা এই বাক্যগুলোর অনুবাদ লিখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা এই কথাগুলো লিখো। আমি কাজটি করতে পারছি, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি কাজটি করতে পারি। ওকে, পারো। আমি কাজটি করতে পারছি, না পারতাম। আমি কাজটি করতে পারছি, আমি কাজটি করতে পেরেছি, আমি কাজটি করতে পারবো। ইংলিশ করো দেখি, আমি একটা করে দেখি। দুইটা আমি পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক একটা, আই সি ও ইউএল ডি কোড ডু দা ওয়ার্ক, বাকিগুলো আমি পারি না, বাকিগুলো তোমরা করো। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারছি, আই কুড ডু দা ওয়ার্ক। লিখো লিখো, না লিখলে বুঝবো না। আই ক্যান ডু দা ওয়ার্ক, আই কুড ডু দা ওয়ার্ক। ওকে, তো আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারছি, তো কমেন্ট বক্সে লিখো। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। ধরো না, তাহলে আমি কাজটি করতে পারছি, নাকি বলে ফেলবো আই এম ক্যানিং, আই এম ক্যানিং, এরকম কিছু হবে নাকি? উম, আমি কাজটি করতে পারছি, পেরেছি, পারবো, তিনটেই কি এক হওয়ার কথা? আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক মানি, আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দা ওয়ার্ক, তাও মানছি। এখন বলো আমি কাজটি করতে পারছি, আই এম ডুইং, তো আই এম ডুইং তো আমি কাজটি করছি। নো। আচ্ছা, এখানে লেখা রেখো পারা শব্দের ইংরেজি। পারা শব্দের ইংরেজি, পারা শব্দের ইংরেজি, ইংরেজি। হ্যাঁ, দুই একজন ঠিক লিখছো, থ্যাংক ইউ সো মাচ। পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটে, ক্যান, পাস্ট ইনডিফিনিটে, কুড, এছাড়া অন্য সকল টেন্সে, এছাড়া অন্য সকল টেন্সে, সকল টিএনএসি টেন্সে, বি এইবল টু, কথা বুঝো? তাহলে হ্যাঁ, বি এইবল টু, বি এইবল টু, শোনো, বি এইবল টু, দুইটা আমি বলতে একবার রেখো।
না, গোলটা চালু করুন, বি এবল টু লিখো পুরোটা, হ্যাঁ, বি এবল টু। তাহলে আমি কাজটি করতে পারছি, ইংলিশ কি হবে তাহলে? এটা কন্টিনিউয়াস টেন্স, মনোযোগ, বলো আই। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? একদম লিখো তো, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি? আই এর পরে কি হবে? এম। থ্যাংক ইউ। আই এম। তাহলে এম, এম যদি হয় তাহলে এম, এম বি এবল টু দ্বারা এখন কি হবে? এম বি আই এম জি, বিং এবল টু, এই যে ডু দা ওয়ার্ক, পারফেক্ট টেন্স এটা, পেরেছি। আই, এই হ্যাভ, অক্সিলিয়ারি ভার্ব গুলো হ্যাভ, তাহলে হ্যাভ হলে বিং হবে না বিন হবে? বি ডাবল এন, বিন এবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আই শ্যাল বি এবল টু ডু দা ওয়ার্ক, কথা বলছো কিনা? আই শ্যাল বি বা উইল বি এবল টু ডু দা ওয়ার্ক, আশা করি ক্লিয়ার। তাহলে আমি হঠাৎ করে আবার এই এই নিয়ম অবতারণা কেন করলাম? এই নিয়মটা কেন নিয়ে আসছি? নিয়ে আসার উদ্দেশ্য হলো এই যে বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। তুমি যদি বলো যে এ হাজবেন্ড ক্যান লিভ অর ডিভোর্স, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি চাইলে লিখতে পারো এ হাজবেন্ড, এই ক্যান না লিখে ক্যানের জায়গায় এই কথাটা লেখা যায় কিনা, এ হাজবেন্ড ইজ বিং এবল টু, এ হাজবেন্ড ইজ বিং এবল টু, লিখলে কি খারাপ দেখায়? বরং আরো তুমি যে একটু তোমার ভিতরে যে কিছু একটা আছে যে স্যার আমি কিছু একটা, এমন একটা ভাব কিন্তু দেখানো হয়েছে। ক্যানের জায়গায় কেউ ক্যান লিখলে কোনো সমস্যা নাই, শিওর আমি। কিন্তু ইজ বি, ইজ এ হাজব্যান্ড ইজ বিং এবল টু লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, এটা কন্টিনিউয়াস ফর্মে তুমি যে এক্সপ্রেস করছো মনের ভাবটা, এটা কিন্তু একটু কিছুটা হলে নিজের বাহাদুরি দেখাইতে পারতো। কারণ আমি দেখছি যে এই 45তম বিসিএস এর কিন্তু একটা ইয়াটা ছিল, তো ওই যে একটা প্রার্থী দিয়ে আসছে যে তোমার কিনা কই না তোমার ইয়েটা, প্রশ্নটা হলো প্রশ্নটা কি, ওই যে আমাদের বাংলাদেশের মানুষ, বুঝছো কিনা, আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে বিভিন্ন দেশের আচার আচরণ পর্যবেক্ষণ করতে, নৃত্য গীত ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে। তাহলে উই দ্য পিপল অফ বাংলাদেশ, বুঝছো কিনা, দ্য পিপল ইন বাংলাদেশ, তাহলে আমরা কি আর বিং এবল টু, এই ক্যান দিলে হবে, কিন্তু ক্যানের চেয়ে যদি আর বিং এবল টু দেই, এখানে একটা বাহাদুরি আছে। আমি কি আমার বক্তব্য বুঝতে পারছি? পারছে, তোমরা কি বুঝছো কিনা, হ্যাঁ বা না বলে দাও। ডান, হ্যাঁ, ডান বললো, তাহলে আমি সামনে আগাই। ওকে, তারপরে আহ, এবার চলে যাও আমরা নোট, আমরা চলে যাই নোট, নোট থ্রি, নোট থ্রি লিখো। বাক্যে, নোট থ্রি, বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার খুঁজে পাওয়া না গেলে, নোট থ্রি, সুন্দর করে 10টা নোটের মধ্যে 3টি নোট চলবে। বাক্যে প্রত্যক্ষ কোনো মূল ভার, ভার খুঁজে পাওয়া না গেলে, খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার কি? টু বি ভার, আশা করি টু বি ভার বুঝলাম, এমই তার বাজায়, টু বি ভার কি, এই টু বি ভারকে মূল ভার হিসেবে ধরে নেব, ধরে নেব। আফটার ম্যারেজ এ হাজবেন্ড ক্যান, হ্যাঁ, এই শোনো, ওই যে আফটার ম্যারেজ কোন জায়গায় বসাবে, অ্যাডভার্বিয়াল কোন জায়গায় বসাবে, এই কথা কিন্তু আর আমার বলার কিছু নেই। আফটার ম্যারেজ কি শুরুতে নিবা? আফটার ম্যারেজ এ হাজবেন্ড ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, এটা ইফ,
আমার কথা শোনো। উপরের বাক্যে এই যে আমরা যে 5 নম্বর উদাহরণটা লিখছি, 5 নম্বর উদাহরণে দুইটা অ্যাডভার্বিয়াল আছে। আমাদের খুব একটু কথা রাখবো, শুনে নিও। এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ, এতটুকুই শুধু আমাদের একসাথে লিখতে হবে। বাকি আফটার ম্যারেজ, ইফ ইউ ওয়ান্ট, এই দুইটারে লেখা রাখো অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়াল আমরা তুমি যে কোনো জায়গায় বসাতে পারো। আমি যদি বলি, ইফ এ হাজব্যান্ড ওয়ান্ট, শুনো, if a husband wants, he can leave or divorce his wife after marriage. ইভেন কেউ যদি এরকম না বলে, দুইটা অ্যাডভার্বিয়াল শুরুতে নিয়ে আসতো। ইফ এ হাজব্যান্ড ওয়াইফ, ইফ এ হাজব্যান্ড ওয়ান্ট, আফটার ম্যারেজ হি ক্যান লিভ ও ডিভোর্স হিজ ওয়াইফ। ধরো দুইটা অ্যাডভার্বিয়াল আমি শুরুতে নিয়ে আসছি, তুমি কি আমার বাক্য কাটতে পারবা? কখনোই না। তাহলে অ্যাডভার্বিয়ালের ব্যাপারে তোমার স্বাধীনতা অনেক বেশি। এইটাই হলো অনুবাদের, আমি যে বলছি অনুবাদ সহজ, কারণ তুমি তো খুঁজে বের করবা সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কি কাকে প্রশ্ন উত্তর করছো, বাকিগুলো নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, দাও। আচ্ছা, এবার আসো, আমাদের 6 নম্বর উদাহরণ, তাই না? উদাহরণ নম্বর কি 6? 6 নম্বর উদাহরণ, বাক্যে প্রত্যক্ষ আহ উম, ধরে নেবো, তুমি ভালো উদাহরণ নম্বর 6 কিনা? ঠিক। আচ্ছা, লিখো উদাহরণ নম্বর 6। আমি তেলে দিতে চাই, ওই যে লেখা রাখো, আমরা যে 45 নং বিসিএস প্রথম লাইনটা লিখো। আচ্ছা, আসছে, চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা। দাঁড়াও, 6 নম্বর উদাহরণ লিখো, চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন সর্বকালীন চাহিদা। চাহিদা যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। যার প্রকার ও প্রকৃতি প্রকৃতি পরিবর্তনশীল। পরিবর্তনশীল পরিবর্তনশীল। আচ্ছা, তো কি চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। ওকে, তাহলে প্রথম খেয়াল করে দেখো, অনুবাদ করার সময় এজ এ বিগিনার তুমি যদি বাচ্চাদের অনুবাদটা শেখাও, ওই যে প্রথম কথা নোট 1, নোট 1-এর মধ্যে আমরা দেখো, আমরা কিন্তু একটা বলছিলাম যে অনুবাদটা আগে ইয়ে করে ফেলি না আমরা। ওই যে তোমার আমরা চিত্ত বিনোদন, এটা একটা মানুষের সর্বকালীন চাহিদা একসাথে নিতে পারো অথবা দুইটা নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানুষের সর্বকালীন চাহিদা, এরপরে তোমার এই একটা বাক্য শেষ, এই এখানে একটা শেষ, হ্যাঁ, একটা অবলিক চিহ্ন দিয়ে রাখে। হ্যাঁ, এরপরে কি, যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। ওকে, ফাইন। তো এখন বলো এই বাক্যের এখানে দুইটা বাক্য আলাদা, বুঝছো কিনা? স্রেফ দুইটা বাক্য, এবং কনজাংশন হলো যার, যার দেয়ার। ওকে, কোন সমস্যা নেই। এবার বলো সাবজেক্ট, এই বাক্যের অনুবাদটা ট্রাই ইউরসেলফ। এই বাক্যের সাবজেক্ট হলো, সাবজেক্ট কে? 1 নম্বর হলো চিত্ত বিনোদন, প্রথম বাক্যের সাবজেক্ট হলো চিত্ত বিনোদন, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো যার প্রকার ও প্রকৃতি। ট্রাই ইউরসেলফ, তুমি নিজে নিজে একবার চেষ্টা করো। লিখছো? চিত্ত বিনোদন মানুষের, হুম, সরাসরি কমেন্ট বক্সে লিখতে পারো চাইলে। হুম, ওকে, চিত্ত বিনোদন, ভালো লিখছো। হুম,
ওকে, কম, বেশ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে প্রথম অংশটা হলো কি? তাহলে চিত্ত বিনোদন আমরা কি নিতে পারি? এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, তারপরে রিক্রিয়েশন, তোমরা অনেকে রিফ্রেশমেন্ট লিখছো, অ্যামিউজমেন্ট লিখছো, as you wish, চমৎকার। অ্যামিউজমেন্ট, এন্টারটেইনমেন্ট, রিক্রিয়েশন, রিফ্রেশমেন্ট, অ্যামিউজমেন্ট, যেটা মনে পড়ে। আচ্ছা, তো ইজ, এই এই হলো আমাদের সরাসরি কোনো ভাব না থাকার কারণে আমি কি দিলাম বলো? আহ, আম, আমি কি করলাম বলো? সরাসরি আমরা একটা ইয়ে দিলাম। তাহলে তাহলে দি এন্টারটেইনমেন্ট ইজ, তাহলে মানুষের সর্বকালীন চাহিদা। তাহলে আমরা দুই ভাবে লিখতে পারি। আহ বলো, তাহলে কি লিখলাম আমরা? আহ, সর্বকালীন ইংলিশ কি বল? তোমার এভার লাস্টিং, পারপেচুয়াল, আনএন্ডিং, তাই না? ইউনিভার্সাল, এরকম। তাহলে এন্টারটেইনমেন্ট ইজ ইউনিভার্সাল, তোমাদের সবার লেখার সাথে আমি একমত এখানে। ইউনিভার্সাল, হিউম্যান, HUMN, হিউম্যান নেসেসিটি, নিড বা নেসেসিটি, যেটা লিখো, নিড, নেসেসিটি। আচ্ছা, ওকে। তাহলে আহ চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা। তাহলে এন্টারটেইনমেন্ট ইজ দ্য ইটার্নাল ডিমান্ড অফ হিউম্যান বিং, এভারলাস্টিং ডিমান্ড অফ হিউম্যান বিং। সেটা সমস্যা নেই, আমি হিউম্যানটার আগে নিয়ে আসি অ্যাডজেক্টিভ হিসেবে, তুমি অফ হিউম্যান বিং দাও, নো প্রবলেম। ওকে, আচ্ছা। এরপরে যার প্রকার এবং প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। তাহলে কি হলো? হুজ, যার ইংলিশ কি বলো? হুজ, আমি হুজ দিয়ে করলাম। হুজ, হুজ, প্রকার কি বলো? ফর্মস এন্ড কি বলো? FORM, ফর্ম, ফর্ম এন্ড, যার প্রকার এবং প্রকৃতি টাইপ। আমি এগুলো প্লুরাল করলাম কমন নাউন ধরা। হুজ ফর্ম, হুজ টাইপ, ঠিক না? নেচার, তুমি, হ্যাঁ, হুজ ফর্মস এন্ড নেচার, যেটা তুমি বললো আর কি। হুজ ফর্মস এন্ড নেচার, তুমি বল, নেচার দিলাম এখানে, NATURE, নেচার, এজ ইউ উইশ। হ্যাঁ, যার প্রকার এবং প্রকৃতি, তাহলে কি বলো? আর কি বলো? চেঞ্জিং, CHANGING, চেঞ্জিং। বা তুমি চাইলে এখানে চির পরিবর্তনশীল লোক, তুমি চাইলে এখানে যদি একটা এক্সট্রা শব্দ যোগ করো, কন্টিনিউয়ালি চেঞ্জিং যদি দাও, CONTINUALLY, এটা যদি এখানে কন্টিনিউয়ালি চেঞ্জিং শব্দটা ব্যবহার করো। আহ না, আচ্ছা দাঁড়াও, এন্টারটেনমেন্ট ইজ ইউনিভার্সাল, হ্যাঁ দিতে পারো। এন্টারটেইনমেন্ট ইজ এ ইউনিভার্সাল হিউম্যান নিড। হ্যাঁ, দিয়ে দাও, এ দিয়ে দাও এখানে, এ ইউনিভার্সাল হিউম্যান নিড, এ দিয়ে দাও। কারণ নিচে আগে কমন নাউন করে ফেললো। বাকি যারা লিখছো তোমরা, আমি কমেন্ট বক্সটা চেক করতেছি, এভরিথিং ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিচটাকে কমন নাউন করে দিচ্ছি এখানে, হ্যাঁ, নিচটাকে কমন নাউন করে দিয়ে বেটার হবে। তাহলে এন্টারটেইনমেন্ট ইজ এ ইউনিভার্সাল হিউম্যান, তাহলে এন্টারটেইনমেন্ট ইজ, হ্যাঁ, বাকি তোমরা ঠিক আছে, তোমরা যা লিখছো, ডাইনামিক, চেঞ্জিং এর জায়গায় ডাইনামিক দিছো, ওকে, কন্টিনিউয়ালি ডাইনামিক। আচ্ছা, তাহলে বিষয়টা দেখো, আমরা একটু পরে দেখি চেঞ্জেবল কেন হবে না, চেঞ্জেবল হবে না কেন? অবশ্যই হবে। তো চেঞ্জেবল লেখা রেখো। তোমরা যে শব্দ নিয়ে একটা ইয়ে আছে যে এটা হবে কি ওইটা হবে না, এটা নিয়ে আমরা নোট 4 এর চলো এস্টিমেট দিচ্ছি, নোট 4 পর্যন্ত অপেক্ষা করো। আমরা এখন নোটটা কি দিচ্ছি, যদি বাক্যে কোনো আমরা ভার খুঁজে না পাই, একটা টু বি ভার্বকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেবো, ঠিক আছে কিনা? আর ওই তোমাদের মধ্যে আমি দেখছি বাক্যটা কমেন্ট লিখতে গিয়ে তোমরা এইটা হবে, আমারটা হবে কি হবে না, এটা নিয়ে এটা খুব টেনশনে আছো। কেন হবে না? কেউ যদি লিখো এন্টারটেনমেন্ট, কেউ যদি রিফ্রেশমেন্ট, কেউ যদি বলো সেলফ সেলফ রিফ্রেশমেন্ট,
কেউ যদি লিখো অ্যামিউজমেন্ট ইজ দ্য ইউনিভার্সাল ডিমান্ড, এভারলাস্টিং ডিমান্ড, পারপেচুয়াল নেসেসিটি অফ হিউম্যান বিং। কি সমস্যা? এরপর তুমি যদি বলো যে আমি আলাদা করে কমপ্লেক্স সেন্টেন্সে লিখবো এন্ড, তুমি যদি বলো এন্ড, হ্যাঁ তুমি যদি বলো যে যার প্রকার প্রকৃতি তুমি মিলাইতে পারতেছো না, তুমি যদি বলো এন্ড অথবা দো, দো ব্যবহার করলা এন্ড ব্যবহার করলা, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো হুজ তুমি যদি বলো এই আমি এটা যদি হুজ ফর্মস এন্ড নেচার না লিখে যদি এন্ড, এন্ড অথবা দো ব্যবহার করলাম, দো অথবা দো ব্যবহার করলাম অথবা এন্ড ব্যবহার করলাম, এন্ড ইট ফর্ম ইন ইট টাইপস এন্ড নেচার, ইট টাইপস এন্ড TYPES, types and nature, NATURE, nature আর চেঞ্জেবল। কোন সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তোমার মনের ভাবটা প্রকাশ করলে হয়েছে। এবার ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার আমরা নিজের মতো করে ব্যবহার করবো, ডোন্ট ওরি। 31 নম্বর বিসিএস প্রশ্ন লিখো। না হিউম্যানস লাগবে না, হিউম্যান শব্দটা অ্যাডজেক্টিভ, বুঝছো কিনা? হিউম্যানস দরকার নেই। ওই যে ইউনিভার্সাল হিউম্যান নিড, হিউম্যানস দরকার নেই। হিউম্যান শব্দটা HUMAN, এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, ওকে, আশা করি ক্লিয়ার। এবার লিখো কত নম্বর? ওকে, ইটস হবে না তো, ইটস, ও আমি অ্যাপোস্ট্রফি বলে দিয়ে বলছি, থ্যাংক ইউ সো মাচ। ইটস ITL। এই একটু একটু যেহেতু ভুলটা করে ফেলছি এখানে, ক্লিক অন দ্য পেন যেহেতু হয়েছে, মনে রাখবা ITS এটা হলো অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, POSITIVE পজিটিভ অ্যাডজেক্টিভ। এই ইটস এর পরে সবসময় প্লাস নাউন থাকবে, নাউন। আর IT'S এটা মানে হলো, এটার ব্যাখ্যা হলো ইট ইজ, ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ। তাহলে ইটস আর ইটস এর পার্থক্যটা আমি একটু সাথে তুই নিও সাথে সাথে। আমি যে ভুলে IT' দিয়ে ফেলছিলাম। তাহলে ইটস টাইপ, এই ইটস এর পরে হলো সবসময় নাউন থাকবে। ITS, ইটস মানে ইহার, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ইটস এর পরে সবসময় নাউন। আর IT'S ইটস মানে হলো ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, এটা সংক্ষিপ্ত রূপ। ওকে, তারপরে লিখো কত নম্বর উদাহরণ, কত নম্বর বিসিএস। এবার লিখো, এটা এটা গেল লেখা রেখে 45 বিসিএস, 45 আমরা সব সলভ করবো 45 নম্বর। তারপরে এবার লিখো, দাঁড়াও এরপরে আর কোনো লাইন এখান থেকে দেবো কিনা দেখি। সভ্যতার ক্রমবিবর্তনে মানুষের কল্যাণে এর বিস্তার ঘটেছে বিভিন্ন দেশে, একটু পরে দেবো। ওকে, হ্যাঁ, ওকে আসতেছে। ওকে, এরপরে নোট, না সরি, পরে উদাহরণ লিখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, 31 বিসিএস এর উদাহরণটা লিখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। দেখো তো 31 বিসিএস এর বাক্যটা এটাই তো ছিল মনে হয়, 31। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কত, 7 নম্বর বাক্য মনে হয় নাকি? নাম্বার ঠিক আছে কিনা দেখো। উইলিয়াম, নাম্বার ধরে রাখতেছি কারণ এই উদাহরণ দিয়ে পরবর্তীতে কিয়াস করব, মানে বলবো যে 7 নম্বর উদাহরণটা ফলো করো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ড ওয়ার্ড 19 শতকের, 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে করো দেখি এখানে কোন জায়গায় তোমরা আটকা পড়ো। কমেন্ট বক্সে লিখতে পারো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম।
ওকে, থ্যাংক ইউ। ইংরেজ রোমান্টিক কবি গেল কই? অনেকে দেখছো যে মিসিং করতেছে শব্দ। আচ্ছা, ওয়াজ দ্য পায়োনিয়ার অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস অফ দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি অবিকল অনুবাদ করি। এখন ওয়ান অফ দ্য লিখছো। ওকে, দ্য মেইন পোয়েট অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। কেন মেইন পোয়েট অফ ইংলিশ রোমান্টিক পোয়েট হবে কেন? এই জন্য চলো, ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখছো। এবারকে সাবজেক্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে ডান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সাবধান, WI উইলিয়াম। উইলিয়াম বানান, উইলিয়ামে ক্যাপিটাল লেটার দাও নাই, ওয়ার্ডসওয়ার্থে ক্যাপিটাল লেটার দাও নাই। এটাতে কত ডেঞ্জারাস মিস্টেক। ইয়েস, ওয়ার্ডসওয়ার্থ। ক্যাপিটালাইজেশন, প্রপার নাউন ক্যাপিটাল লেটার হবে। ইংলিশ লিখতে স্মল লেটার ইংলিশ লিখতো শেষ। আমি মনে করি যে তোমার এখানে মানে ব্যাপকভাবে নাম তার অসন্তুষ্ট হবেন। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আহ ছিলেন আচ্ছা, আমার এখানে সরাসরি ভার্ব নাই, আমি ইজ দিলাম, তুমি চাইলে ওয়াজও দিতে পারো। মানে এটা হলো তোমার হিস্টোরিক্যাল প্রেজেন্ট, সেই হিসাবে ইজ বা ইজ দিতে পারো, কোনো সমস্যা নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ অথবা ওয়াজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বলো কি ছিলেন, কি ছিলেন? উত্তর হইলো ইংরেজ রোমান্টিক। কথাটা বোঝার চেষ্টা করো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? উত্তর হলো প্রধানতম। দুই, মূলত এই ইংরেজ রোমান্টিক, এইটা হলো উত্তর। ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দা প্রধানতম অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দা প্রধানতম। দা প্রধানতম ইংলিশ কি? দা মেইন চিফ সুপ্রিম, SUP, যা যেটা মনে করে, SUPREM, সুপ্রিম, CHIEF, চিফ তো সুপারলেটিভ, উইল বেস্ট, গ্রেটেস্ট, গ্রেটেস্ট। তুমি চাইলে মেইন দিতে পারো, মেইনও সুপারলেটিভ ফর্মে থাকে। মেইন, গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। ইংলিশ, ইংলিশ ক্যাপিটালটা সাবধান, ইংলিশ রোমান্টিক পোয়েট। রোমান্টিক যেহেতু তা ইয়ার যুগের নাম, ROMANTIC, রোমান্টিক অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। পোয়েট, POETS, পোয়েট। এরপরে কি? উইলিয়াম, আচ্ছা কখন? ইন, ইন ড্যাশ সেঞ্চুরি। এখানে আর্টিকেল হবে কি হবে না? 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 19, CENTURY। দি হবে কি হবে না? ইন 19th সেঞ্চুরি নাকি ইন দ্য 19th সেঞ্চুরি? এখানে দি দেওয়ার দরকার আছে কিনা একটু বলো কমেন্ট বক্সে দেখি। হ্যাঁ, আচ্ছা আর্টিকেল হবে। কেন আর্টিকেল হবে? এটা হলো দি, এটা হলো দি হবে কেন? অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, ORDINAL, অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে। নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, লেখা রাখো অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। বুঝছো কিনা? এগুলোর পূর্বে দি বসে, কিন্তু কার্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে না। বলতেছি দাঁড়াও, ভার্সিফাই লিখবা, লিখো সমস্যা নেই, কিন্তু এটা পয়েন্ট দিলেই তো চলে। ভার্সিফাই দরকার কি? পয়েন্ট, তার নাম ভার্সিফাইয়ের চেয়ে পয়েন্টটা বেশি ফেমাস। অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর পূর্বে দি বসে, দি বসে। কার্ডিনাল নাম্বার, কিন্তু কার্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে না। কার্ডিনাল পূর্বে আর্টিকেল বসে না। কার্ডিনাল, CARDIN, কার্ডিনাল 1, 2, 3, এর পূর্বে নো আর্টিকেল। আচ্ছা, অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল বসে, কার্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কেন তোমরা এটাতে যারা মিস্টেক করছো, তুমি দেখো কোন জায়গায় গলতটা করছো, আগে বাক্যটা ভালো করে পড়ে দেখো, অনুবাদ হয়ে গেছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সাবজেক্ট, ভার্ব না, এই জন্য ইজ বা ওয়াজ দিলাম। কি ছিলেন? রোমান্টিক কবিদের প্রধানতম। তুমি কেন উল্টা পাল্টা চিন্তা করতেছো? রোমান্টিক কবিদের প্রধানতম, তাহলে এখানে মূল কিওয়ার্ড ইজ প্রধানতম, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি।
তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সুপারলেটিভ নিয়ে আসো, গুড, বেটার, বেস্ট, বেস্ট নিয়ে আসো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য গ্রেটেস্ট। কি? ওই যে এর 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 কাজ হলো, এর হলো অফ, অফ, ড্যাশ অফ, অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে আমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন? ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, দ্য প্রধানতম অফ ইংলিশ রোমান্টিক পোয়েট, দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। কখন ছিলেন? ইন দ্য 19th সেঞ্চুরি। দিস ইজ দ্য অ্যাডভার্বিয়াল অফ দ্য 19th সেঞ্চুরি, ইন দ্য 19th সেঞ্চুরি। তুমি এটা শুরুতে নাও অ্যাডভার্বিয়াল, আমি কোন জায়গায় নিবা এটা নিয়ে আমার টেনশন জিজ্ঞেস করো না। আচ্ছা, এখন ইন দ্য 19th সেঞ্চুরিতে কমন ইয়া লাগবে না, এটা ক্যাপিটাল নট, নট নেসেসারি, এটা কিন্তু ইয়ে দরকার নাই, এটা প্রপার নাউন না। 19th সেঞ্চুরি প্রপার নাউন না, এটা ক্যাপিটাল লেটার না, স্মল লেটার। আচ্ছা, এখন কথা হলো তুই যে কেউ তো ওয়ান অফ দা দিয়ে ফেলছো, এই ওয়ান অফ এর বিষয়টা বুঝা লেখো, লেখা রাখো। সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা, কেন আমরা এখানে ওয়ান অফ ব্যবহার করলাম লেখা রাখো। সুপার মনে রাখবো, সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুটি, লেখা রাখো। সুপারলেটিভের স্ট্রাকচার দুটি, সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা, সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা। একটা হলো দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ প্লাস অফ অথবা ইন। আর দ্বিতীয়টা হলো ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস নাউন, নাউন প্লুরাল। সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা। তোমার দুইটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে, দেখবা কোথায় আমরা ওয়ান অফ ব্যবহার করতো, কোথায়, কেন এখানে ওয়ান অফ দ্য ব্যবহার করলাম। কারণ তিনি ওয়ান অফ দা না, তিনি এখানে। যেমন ধরো, যদি তুমি বলো শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র, শেক্সপিয়র ইজ দা গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট ড্রামাটিস্ট in English literature. William Shakespeare is the greatest dramatist in English literature. উইলিয়াম শেক্সপিয়র, শেক্সপিয়র সবার সেরা। দুই নম্বরে হলো জর্জ বার্নার্ড শ, GB Shaw, SHAW is one of the greatest, GREATEST, greatest DRAMATIST, dramatist। আর এখানে হলো দি প্লাস সুপারলেটিভ, dramatist in English literature। দুইটা বাক্যের পার্থক্য আমার বুঝে বলো। একটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, গ্রেটেস্ট ড্রামাটিস্ট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার, এটা একটা। আর GB Shaw ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার। বুঝছো কিনা? আহ, আহ, Yes, sir. উইলিয়াম না লিখে, হ্যাঁ না পুরোটা লিখবা, ডব্লিউ, উইলিয়াম কেন লিখবা না, বাংলায় তো লেখা আছে, ডব্লিউ কেন দিবা? তাহলে বোঝা গেল সবার সেরা। সুপারলেটিভের স্ট্রাকচার দুইটা, সবার সেরা, সবচেয়ে সেরা। হ্যাঁ, এটা হলো ইয়া দি প্লাস সুপারলেটিভ। আর সেরা কয়েকজন আছে, তার মধ্যে একজন। ধরো ইংরেজি সাহিত্যে 5-7 জন শ্রেষ্ঠ নাট্যকার আছেন, তার মধ্যে একজনকে বলো GB Shaw। তাহলে করিম কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই একটা বাক্য। আর সেলিম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো দি প্লাস সুপারলেটিভ সবচেয়ে বড়। তাহলে আমরা এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19শ শতাব্দীর রোমান্টিক কবিদের অন্যতম না প্রধানতম? প্রধানতম, এই জন্য আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছি। ক্লিয়ার? কথা বলছো কিনা? হ্যাঁ, একজন সেরা আর একজন অন্যতম, শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠ আর অন্যতমের মধ্যে যা আর কি। সবচেয়ে সেরা হইলো, তার চেয়ে বড় সেরা কিছু নাই, তাহলে সুপারলেটিভ, ডি প্লাস সুপারলেটিভ। আর এরকম সেরা আরো 2 জন আছে, ঠিক আছে? তাহলে সেটা কি বলো? হম, ওকে। কত হবে? নোট কত? নোট কত? Not নোট কত? 4. 4, ওকে।
নোট 4 এ লিখো। নোট 4 এ আমি 3টা কথা নিয়ে আসবো। নোট 4, নোট 4 এ 2টা কথা বলি। নোট 4 এ 2টা নিয়ে আসছে, দুইটা কথা বলি। নোট 4 দিয়ে প্রথম কথা লিখো। প্রথম কথা, এই কথাটা একটু ক্লিয়ার করে বললে ভালো হবে। নোট 4, আমি বেশি কথা বলবো এখানে। নোট 4 প্রথম কথা। প্রথম কথা, নোট 4 দিয়ে প্রথম কথা লিখো। নিচে কিছু শব্দ যেমন ফার্স্ট, FIRST, ফার্স্টলি, at first, as a result, RESULT, as a result, in the meantime, in the meantime, in addition, in addition, as a result, in the meantime, in addition, in many cases, for example, বুঝছো কিনা? For instance, meanwhile, এরকম অজস্র শব্দ আছে। আমি ফাইনালি, at last, ফাইনালি, আমি তোমার at last, ফাইনালি, এরকম অজস্র বিগিনার আছে। কথা হচ্ছে কিনা? ফার্স্টলি, আচ্ছা, এই ধরনের, এই ধরনের, এই ধরনের তুমি অ্যাডভার্ব, লিঙ্কার, কানেক্টর, কানেক্টর বাক্যের শুরুতে বসানো সুবিধাজনক। শুরুতে বসালে সুবিধা হবে, সুবিধা হবে, সুবিধা হবে। এই ধরনের বাক্যের মধ্যে পাইবা। ধরো ইন মেনি কেসেস, বুঝছো কিনা? ধরো ইন মেনি কেসেস, এরকম ধরনের মোস্ট অফ দা টাইম, এরকম যদি কিছু থাকে, আমি এই ধরনের কানেক্টর গুলাকে, এই ধরনের লিঙ্কার গুলাকে আমি বাক্যে শুরুতে নিয়ে আসবো। প্রথম কথা সহজ। দ্বিতীয় কথাটা একটু গুরুত্বপূর্ণ, এটা লিখে ফেলো। প্রথম কথাটা অনুমান করতো, এরকম শব্দ আর আমি না বাড়াইলাম, বুঝছো? দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথাটা অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি, জাস্ট, স্টিল, এভার, নেভার, হার্ডলি, সেলডম, এরকম যে কতগুলো, সেলডম, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য যে শব্দগুলো আছে। ওফেন, অলরেডি, বুঝছো কিনা? OFTEN, ওফেন, অলরেডি, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার জন্য যেটা আছে আর কি। এই ধরনের অ্যাডভার্ব অফ ম্যানার অথবা ফ্রিকোয়েন্সি, আমি সব শব্দ লেখার দরকার নেই, তুমি মুদ্রা কথাটা বুঝছো। এইটা হলো এই ধরনের, এই ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, MANNER, ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি।
সাধারণত, সাধারণত যেটার জন্য স্টুডেন্ট দেখতে পারো এই ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত মূল ভার্বের পূর্বে, পূর্বে টু বি ভার্বের পরে, এর পরে এবং অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে, এবং মূল ভার্বের মাঝে বসে, মাঝে বসে। এই নিয়মটা গুরুত্বপূর্ণ। এই ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ম্যানার, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো সাধারণত মূল ভার্বের পূর্বে, অক্সিলারি ভার্বের পরে, সরি টু বি ভার্বের পরে, আর যদি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুইটাই থাকে তাহলে সেখানে আমরা সাধারণত দুইটার মাঝখানে বসাবো। আচ্ছা, উদাহরণ দেখে স্টার দিয়ে লিখে দেয়, উদাহরণ দেবো না। হি, ALWAYS, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, TRUTH, ট্রুথ। মূল ভার্বের পূর্বে, এটা মূল ভার্ব, মূল ভার্বের পূর্বে অলওয়েজটা বসাই। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, স্পিক্স এর পূর্বে। এরপর দেখো, যদি বলি আমি তাহলে কি বলবো? হি অলওয়েজ ইজ লেট, না, হি ইজ ALWAYS, অলওয়েজ লেট। তাহলে কোথায় বসাইলাম? টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে। এরপরে হি, হি হ্যাজ অলরেডি, অলরেডি completed, completed his homework, his homework, homework। এই বাক্যের মধ্যে হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এই বাক্যের মধ্যে হ্যাজ এবং কমপ্লিটেড এর মাঝে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসাইলাম, অ্যাডভার্ব। তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে লেখা রাখো 1, 2 নং। উদাহরণ পুনরায় দেখি। 1 নম্বর 2 নম্বর উদাহরণটা আবার পুনরায় দেখো। এখানে আমাদের একটু আমরা একটু নতুন ভাবে রিসাফল করে লিখতে পারি, বাক্যটা শেষ করো তারপরে দাও। এই ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সাধারণত মূল ভার্বের পূর্বে, টু বি ভার্বের পরে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে। তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা স্পিক্স এর পূর্বে অলওয়েজ নিয়ে আসছি। হি ইজ অলওয়েজ লেট, টু বি ভার্বের পরে অলওয়েজ। হি হ্যাজ অলওয়েজ, হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য হিজ হোমওয়ার্ক। এবার 1 নম্বর আর 2 নম্বর উদাহরণে যে দেখো, 1 নম্বর উদাহরণটাতে গেছো কিনা একটু কমেন্ট বক্সে বলো তো, কি আছে নো, কমেন্ট বক্সে বলো। 1 নম্বর উদাহরণটাতে গেছো? 1 নম্বর উদাহরণ, সেখানে আমরা কোর্ডিয়ালি, কোর্ডিয়াল 1 নম্বর উদাহরণটা আবার একটু সাজাই লিখো। 1 নম্বর উদাহরণটা 2 নম্বর উদাহরণটা যদি আবার এই নিয়ম অনুযায়ী লিখতে চাই, ওইখানে কর্ডিয়ালি এবং অ্যাটেন্টিভলি আছে। এবার ধরতে পারছো কিনা কর্ডিয়ালিটা আমাদের কোথায় বসানো যায়, কোথায় বসানো উচিত? কর্ডিয়ালিটা আমাদের কোথায় বসাইলে সুন্দর লাগবে? আমি কিন্তু গত ক্লাসে বলেও দিয়েছিলাম যে নোট 4-এ মনে রাখবো, নোট 4-এর কথা লিখে দিয়েছিলাম না? দা হেডমাস্টার কর্ডিয়ালি টিচার্স, দা মাদার কর্ডিয়ালি, ওই যে মূল ভার্বের পূর্বে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা ওয়াজিব ফরজ কিচ্ছু না, এখানে বসাইলে ভালো লাগে, এখানে বসাইলে সুন্দর। অ্যাডভার্ব অফ ম্যানার, জাস্ট, এভার, নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, এভার, নেভার, ইয়েট, তারপর স্টিল, এই ধরনের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মূল ভার্বের পূর্বে, টু বি ভার্বের পরে। আর যদি দুইটাই থাকে অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, তাহলে আমরা মাঝখানে বসাবো। কথা কি ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার? উদাহরণ লিখো, আমরা ইয়াতে যাই।
কত নম্বর উদাহরণে যাবো? উদাহরণ নম্বর 9 নাকি? উদাহরণ কি 9? 9 না? 9। দেখো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তুমি বলবা যে স্যার কিছু কোন 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 অ্যাডভার্ব শুরুতে নিয়ে আসবো। আচ্ছা আসো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে একটা উদাহরণ নাও, দাঁড়াও। এসব ক্ষেত্রে নারীরা আহ ওই যে বিবাহটা যে করতেছিলাম, এটা কততম বিসিএস থেকে 28তম বিবাহ স্যার নারীদের সামাজিক। উদাহরণ উদাহরণ 8। হ্যাঁ, উদাহরণ 8। বিবাহটা কত নম্বর বিসিএস করতেছিল? বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা, এটা কি 28তম না? ওইটা 3 নম্বর বাক্যটা লিখো, আমাদের উদাহরণ নম্বর 8 লিখো। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময়, এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় এরকম কিছু একটা, আমার ল্যাঙ্গুয়েজটা একটু এদিকে যেতে পারে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না, পারছেন না প্রমাণের অভাবে, প্রমাণের অভাবে, অভাবে। ওই আরেকটা বিশেষ, এগুলো সব 28, 28তম। তারপরে খালি রাখো 9। কখনো কখনো, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, বিয়ের সত্যতা অস্বীকার করে, অস্বীকার করে। ফলে 10 নম্বর, ফলে নারী আরো অসহায় অবস্থায়, অসহায় অবস্থায় পতিত হয়, পতিত হয়। তোমরা কিন্তু আপাতত, আমি তোমার কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ আমার পুরো কাজটাই নোট 9-এর উপরে। বড় অংশ প্রথম আলো করার জন্য নোট নোট নাইট লাগবে, 9 ছাড়া পারবা না। তো অতএব চাপ প্রেশার নিও না, নিজের মতো করে নিজে আগাও। আমি আমার 10টা নোট শেষ করতে দাও, তারপরে সমস্যা হলে আমার জানাই। ওকে, ওকে, আমি হেল্প করি, তোমরা ইয়ে করা লাগবে না আমার সাথে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তোমরা তো পরে অনেক প্র্যাকটিস করতে পারো, শুধু আমার সাথে আগে প্যাটার্নটা দেখো। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আন্ডারলাইন করে ফেলি আমরা। একজন একজন বিগিনার হিসেবে আমি, আমার কাজ হলো আন্ডারলাইন করে ফেলা। এসব ক্ষেত্রে নারীরা অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, একসাথে গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। আচ্ছা, তোমরাই আমারে বলো, হাউ মেনি অ্যাডভার্বস আর দেয়ার ইন দ্যাট সেন্টেন্স? এই বাক্যে কয়টা অ্যাডভার্ব তুমি তুমি চোখে খুঁজে পাও? আমি আমি তোমার অ্যাডভার্ব খুঁজে পাওয়ার সিস্টেম হলো, কে গ্রহণ করতে পারছেন না? নারীরা। এটা 1 নম্বর। আচ্ছা, মানলাম, 1, 1 নম্বর দিলাম। আহ গ্রহণ করতে পারছেন না, 2। কি গ্রহণ করতে পারছেন না? 3, আইনানুগ ব্যবস্থা, 1, 2, 3। এই 3টা ছাড়া, তাহলে 1 নম্বর হলো নারীরা, 2 নম্বরে হলো আইনানুগ গ্রহণ করতে পারছেন না, 3 নম্বরে হইলো আইনানুগ ব্যবস্থা। কি গ্রহণ করতে পারছেন না? আইনানুগ ব্যবস্থা। কেন গ্রহণ করতে পারছেন না? কোন সময় কখন গ্রহণ করতে পারছেন না, কোন ক্ষেত্রে গ্রহণ করতে পারছেন না, 3টা, বাকি 3টা অ্যাডভার্ব। তাহলে ওই যে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব, তুমি কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে, যেমন ধরো মোস্ট অফ দা টাইম, ইন দিস কেসেস, এরকম কিছু একটা অ্যাডভার্ব বাক্যের শুরুতে আমরা আহ, নিয়ে আসতে হবে। তাহলে তুমি যে কোনো একটা অ্যাডভার্ব নিয়ে আসবে, অ্যাজ ইউ। আমি বলছি 3টা অ্যাডভার্ব তো আছে। তাহলে অনেক সময় মোস্ট অফ দা টাইম, ধরো আমি মোস্ট অফ দা টাইম দিলাম, একটা একটা নিয়ে আসলাম, ধরো আর কি একটা আগে নিয়ে আসলাম। মোস্ট অফ দা টাইম, মোস্ট অফ দা টাইম, একটা একটা অ্যাডভার্ব নিয়ে ভার চাপ কমাইলাম, মোস্ট অফ দা টাইম। আচ্ছা, এবার সাবজেক্ট কি আমার? সাবজেক্ট হলো নারীরা, উইমেন, WOMEN, উইমেন। তাহলে গ্রহণ করতে পারছেন না, ক্যান নট টেক, ক্যান নট
এই স্যার তোমরা এখানে কি হয়েছে আর নট অ্যাবল হ্যাঁ টু এবার দেওয়া যায়? তাই 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 বলতেছি, তাই তো বলতেছি। হ্যাঁ, এখন এই ক্যান নটের জায়গায় গোলটা দিয়া তুমি বলছো এখানে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আছে, তাহলে আমরা চাইলে আর নট বিং এবল টু, আর নট বিং এবল টু টেক, ঠিক আছে কিনা? ক্যান নটের জায়গায় আর নট বিং এবল টু টেক পারছেন না। তো এই মোস্ট অফ দ্য টাইম উইমেন ক্যান নট টেক অথবা উইমেন আর নট বিং এবল টু টেক কি বলো, লফুল বা লিগেল অ্যাকশন, LEGAL, লিগেল অ্যাকশন, ACTI অ্যাকশন। এরপরে এরপরে ধরো এসব ক্ষেত্রে, আর বাকিগুলো একবার গুলা বসাই দাও। এসব ক্ষেত্রে, এসব ক্ষেত্রে, এসব ক্ষেত্রে, ইন দিস কেসেস। আচ্ছা, ইন, দাঁড়াও, দিস, কোন প্রশ্ন করো না, আমি এইভাবে লিখলাম, ইন দিস কেসেস, ঠিক আছে, ইন দিস কেসেস। এরপরে হুম, ইন দিস কেসেস, কেউ প্রশ্ন, এরপরে ফর দা, প্রমাণের অভাবে, ফর দা লেক অফ এভিডেন্স, ফর দা LACK, লেক অফ প্রুফ বা এভিডেন্স, যেটা তুমি দাও নো প্রবলেম, EVIDENC, এভিডেন্স। আগে আগে লেখা রাখো, আগে লেখো, কেউ প্রশ্ন করো না এখানে যদি কারো প্রশ্ন থাকে। এখন যদি বলো তুমি এই যে তুমি সামটাইমস যদি নিয়ে আসো, মোস্ট অফ দ্য টাইম সামটাইমস একই কথা। হ্যাঁ, সামটাইমস তুমি যেটা দাও, অ্যাডভার্ব ওয়ান, অ্যাডভার্ব ওয়ান, তারপরে অ্যাডভার্ব টু, অ্যাডভার্ব থ্রি, তিনটা অ্যাডভার্ব আছে। তোমরা কি আমার সাথে একমত কিনা? উইমেন, শুধু আমার দিকে দেখো, বড় এই বাক্যটাতে শুধু তোমার সাথে আমাদের মিল থাকতে হবে এতটুকু, উইমেন সাবজেক্ট বানাইছো, ক্যান নট টেক, ক্যান নট অ্যাডপ্ট, তুমি যেটা দিলা আর কি, ক্যান নট টেক, নিতে পারছেন না, আর নট বিং এবল টু টেক, কি নিতে পারছে না? লফুল লিগেল অ্যাকশন, ওকে, প্রপার অ্যাকশন, ট্রাস্টিক অ্যাকশন, তুমি যেটা দিছো, আমার কোনো সমস্যা নেই। ইন মোস্ট অফ দ্য টাইম, ইন দিস কেসেস, তারপরে ফর দ্য ল্যাক অফ এভিডেন্স, বিকজ অফ দ্য ল্যাক অফ এভিডেন্স, ফর দ্য ওয়ান্ট অফ এভিডেন্স। এই যে তিনটা অ্যাডভার্ব আমি আমার সুবিধা মতো আগে পিছিয়ে বসাইলে কারো কোনো সমস্যা আছে কিনা, না একটু পর্যন্ত বলে দাও, কোনো প্রবলেম আছে কিনা এখানে? এখানে হ্যাঁ বা না বলে বলে দাও। তিনটা অ্যাডভার্ব আমি আমার স্বাধীন মতো বসাবো নেই স্যার, শুধু। ওকে, কোনো ডান, অসুবিধা নেই। ডান, বুঝছো কিনা? এবার আমার একটা, এবার একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি। এখন আমার একটু, আমি এখানে একটু ভুল করে রাখছি, এই ভুলটা তোমারে দেখাই। কেউ কি জানো আমি কোন জায়গায় ভুল করে রাখছি? দেখি তো, বলতো এখানে একটা আমি এটা ভুল লিখছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আসুন, সকল ছাত্র, সকল শিক্ষার্থী, শিক্ষার্থী নাকি শিক্ষার্থীরা? দাঁড়াও, শিক্ষার্থী নাকি শিক্ষার্থীরা, এটা একটা প্রশ্ন। সকল শিক্ষার্থী নাকি শিক্ষার্থীরা? আর আমি ইংলিশ করি, অল, STUDENT, স্টুডেন্ট নাকি STUDENTS, স্টুডেন্ট? সকল শিক্ষার্থী নাকি শিক্ষার্থীরা, অল স্টুডেন্ট নাকি স্টুডেন্ট? ওকে, কমেন্ট বক্সে লিখো, কমেন্ট বক্সে তাড়াতাড়ি। সকল শিক্ষার্থী, সকল শিক্ষার্থী, অল স্টুডেন্ট, সরি, বাংলায় সকল শিক্ষার্থী না শিক্ষার্থীরা? শিক্ষার্থী এক না দুই, প্রথমটা না দ্বিতীয়টা বলো, সকল শিক্ষার্থী। ফাইন, অবশ্যই শিক্ষার্থীরা হবে না, সকল শিক্ষার্থী, সকল শিক্ষার্থী। ফাইন, এখন আমারে বলো, আচ্ছা, যদি সকল শিক্ষার্থী হয়, ইংলিশ কি অল স্টুডেন্ট, অল স্টুডেন্টস নাকি অল স্টুডেন্ট? কমেন্ট বক্সে লিখে আবার দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই তো মোটামুটি আমি বিভ্রান্ত করতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন, চমৎকার ভাবে বিভ্রান্ত হয়েছে, থ্যাংক ইউ, মাসাল্লাহ। ইংরেজিতে অল স্টুডেন্ট হবে না, সরি আমি ভুল বলছি, তোমরা নিজে আমার বিভ্রান্ত করে ফেলছো। ইংরেজিতে অল স্টুডেন্ট হবে না, হবে অল স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্ট। নিচে সুন্দর করে লেখা রাখো, বাংলায় ডবল প্লুরাল হয় না, বাংলায় ডবল প্লুরাল হয় না, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল হয়, কথাটা লেখা রাখো। বাংলায় ডবল প্লুরাল হয় না, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল হয়, কথাটা সুন্দর করে লেখা রাখো। অল টল কিছু না, বাংলায় ডবল প্লুরাল হয় না, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল হয়, বুঝছো কিনা? বাংলায় ডবল প্লুরাল হলে এটার নাম হলো বাহুল্য দোষ, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল হয়। আমরা যদি বলি
টু বয়েজ, টু, দেখো টু বয়েজ, টু বয়েজ, কিন্তু দুই, এবার বলো বালকেরা না বালক, বালক না বালকেরা, দুই বালকগণ, দুই বালক না বালকেরা, উত্তর বালক, কিন্তু ইংরেজিতে টু বয়েজ। তাহলে আমি কথাটা বুঝতে পারছি, এই বাংলায় ডবল প্লুরাল গ্রহণযোগ্য নয়, কিন্তু ইংরেজিতে ডবল প্লুরাল, অ্যাডভার্বিয়াল হলে কমা দিতে হয়, এটা আসবে সামনে পাইবা। হ্যাঁ, কোনটা আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম উইমেন ক্যান নট, এখানে কমা দিবা কি দিবা না এটা পরে পাংচুয়েশনে বলবো, একটু পরে দাঁড়াও। আচ্ছা, ইন দিস, ঠিক আছে, দেখো তাহলে আমরা ওই যে কারেকশনটা ঠিক করে লিখো, THESE, দিস, ইন দিস কেসেস, দিসটা THESE হবে এবং কেসেস হবে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, স্যার ইন দিস কেসেস মোস্ট অফ দি টাইম একসাথে লেখা যাবে? দাও সমস্যা কি, ইন দিস কেসেস মোস্ট অফ দ্য টাইম উইমেন, শোনো অ্যাডভার্বিয়াল বসাইবা বাক্যের গতিটাকে ভালো রাখার জন্য, যেখানে বসাইলে বাক্যটা ফোর্সফুল মনে হয় সেখানে বসাইবা, এই জন্য ধরাবাধা নিয়ম নাই, যেখানে বসাইবে, এটাই কথা সাহিত্যের মানে কাজ, মানে যারা সাহিত্য মানে কথা জাদুকর, তারা কোন জায়গায় এটা বসাইলে বাক্যের ফোর্সটা ভালো হয়, ঠিক আছে। আমরা মনে রাখো, শোনো আমি আমি যাব, কিন্তু প্রেক্ষাপটে যদি আমি ভার্বটাকে কখন নিয়ে আসি, যাবই আমি, এটা তো আমার এক্সপ্রেশনের উপর নির্ভর করবে, তাহলে অ্যাডভার্বিয়াল তুমি কোন জায়গায় বসাইলে ভালো লাগে, এটা টোটালি ডিপেন্ডস আপ টু ইউ, এটা তোমার উপর নির্ভর করে। তারপরে আসো, আচ্ছা, ওকে, কখনো কখনো উম, পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, তাহলে কখনো কখনো, এই হলো একটা, কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, তো কখনো কখনো ইংলিশ কি, তাহলে আমরা সামটাইমস নিয়ে আসলাম, আমরা অ্যাডভার্ব যদি আগে নিয়ে কমা দেবো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই যে ওই যে কানেক্টর যেগুলো লিখছিলাম, ওই যে লিঙ্ক আছে যেগুলো যেগুলো বাক্যের শুরুতে বসে, এগুলো দিলে সামটাইমস কমা দিবা, সামটাইমস আমি সামটাইম, 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 পুরুষ ইংলিশ কি বল, পুরুষ ইংলিশ হলো ম্যান, কিন্তু এই বাক্যে আমি মনে করি দা হাজব্যান্ড বলতে পারো, দা মেল কাউন্টার পার্ট, এটা সুন্দর হয়, মেল কাউন্টার পার্ট, দা হাজব্যান্ড চাহিদা অনুযায়ী, দা ম্যান, MAN দিলে কোনো সমস্যা নেই, মেল COUNTER, কাউন্টার পার্ট, মেল কাউন্টার পার্ট, সামটাইমস দা মেল কাউন্টার পার্ট, অস্বীকার করে ইংলিশ কি, ইন মেনি কেসেস দা ম্যান ডিনাইস, কোনো সমস্যা নেই, সামটাইমস কখনো কখনো পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, সামটাইমস দা মেল কাউন্টার পার্ট, দা ম্যান, দা হাজব্যান্ড, বুঝছো কিনা, HUSBAND, হাজব্যান্ড, হাজব্যান্ড তুমি তো বুঝেছো, এটা তো পুরুষ মানে হাজব্যান্ড বোঝানো হয়েছে, অস্বীকার করে, ডিনাইজ, DENIES, ডিনাইজ, কি অস্বীকার করে, প্রশ্ন করো কি অস্বীকার করে, বিয়ের সত্যতা, তিন, দা ফ্যাক্ট, ধরো সত্যতা ইংলিশ তোমার মনে পড়ে না, হ্যাঁ, দা ফ্যাক্ট অফ ম্যারেজ, ধরো ফ্যাক্ট মনে নাই, অফ ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ, তুমি ফ্যাক্টের জায়গায় কি লিখলা, দা, কি লিখলা বলা, দা ইভেন্ট অফ ম্যারেজ, ইভেন্ট অফ ম্যারেজ, দা রিয়েলিটি অফ ম্যারেজ, মানে তুমি ওই যে REALITY, রিয়েলিটি অফ ম্যারেজ, দা এভিডেন্স অফ ম্যারেজ, বুঝছো কিনা, দা হাজব্যান্ড ডিনাইজ দা এক্সিস্টেন্স অফ ম্যারেজ, ইয়েস, বিয়ের সত্যতা, ধরো সত্যতার ইংলিশ মনে নাই, বলো রিয়েলিটি, লিগেলিটি, এক্সিস্টেন্স, প্রুফ, বুঝছো কিনা, দা ইভেন্ট অফ ম্যারেজ, যেটা মনে পড়ে ঘুরেই আমরা এটা নিয়ে আসবো, দা ট্রুথ না, ট্রুথের চেয়ে ট্রুথটা সুন্দর হয় না এখানে, হ্যাঁ, তাহলে দা, দা ইভেন্ট অফ ম্যারেজ, দা ফ্যাক্ট অফ ম্যারেজ, দা রিয়েলিটি অফ ম্যারেজ, বুঝছো কিনা, ওকে, যদি তুমি বিয়ের সত্যতা, অথেন্টিসিটি অফ ম্যারেজ, কিচ্ছু মনে, ইভেন ইভেন তুমি ধরো সত্যতা মনেই করতে পারতেছো না, স্কিপ করে দাও, ইভেন সামটাইমস দা মেল কাউন্টার পার্ট ডিনাইজ দা ম্যারেজ, বুঝছো কিনা, বিয়েটাই অস্বীকার করে, ধরো আমি এইটাই একটু পরে এই নোট 5টা খুব গুরুত্বপূর্ণ এখন যেটা পড়াবো, এটা
নোট ফাইভটা গুরুত্বপূর্ণ কি, তোমার এই যে দেখবা ওই যে আমরা অ্যাভয়েডেবল আর আনঅ্যাভয়েডেবল ওয়ার্ড, ধরো তুমি সত্যতা মনেই করতে পারতেছি না, ধরো সাপোজ, তাহলে আমরা কি করলাম, বাদ দিয়ে ফেললাম, কোনো সমস্যা নেই। ইভেন বলো, আমি যদি বলি সামটাইমস দ্য মেল কাউন্টার পার্ট ডিনাইজ দ্য ম্যারেজ, আমার কি বাক্যে বিয়ে অস্বীকার করে, বলো এই কথায় বললে কি আমার সত্যতা ফ্যাক্ট যে লিখি নাই আমার কি অনুবাদের ঘাটতি হয়, কি এসন্ন বলো, এই শব্দটা বাদ দিয়ে করছি আমরা। তুমি তুমি দেখবা, তুমি আমি আমরা সবাই যে বোকামিটা বেশি করি, ধরো ওই শব্দটা মনে পড়তেছে না মানে আমরা কুপোকাত, আমার দ্বারা ভাই আর হবে না। এই এই সর্বনাশটা এখানে ঘটায় অনুবাদের ক্ষেত্রে। তুমি কি মিয়া, আমরা কি লতিফ, সবাই লতিফ স্যার হইতা? লতিফ স্যার আমাদের ক্লাসে এসে বলতো যে অক্সফোর্ড ডিকশনারি জিজ্ঞেস করো কোনো শব্দ, আজকে দিতে পারলে 100, না আজকে দিতে পারলে দিয়া জমা 100, তুমি দিয়ে দেবা, মানে এত কনফিডেন্স। তাহলে আমার তো লিমিটেড রিসোর্স, তো আমি এটা নিয়ে চিন্তা করবো, এই নোট ফাইভে আসতে হবে। আসো আসো, সামটাইমস এর বিষয়টা ব্যাখ্যাটা বলে দিতেছি তুমি। আচ্ছা আচ্ছা, সামটাইমস এর ব্যাখ্যাটা বলে দিই তো, দাঁড়াও লেখানো। একজন প্রশ্ন করছো সামটাইমস নেই, একটু বলে রাখি। মনে রাখবা, SOME, সামটাইম, ঠিক আছে? এটা হলো সামটাইম, অতীত ভবিষ্যতের অনির্দিষ্ট সময়। অতীত, উদাহরণ লিখি, ইউ মে কাম, ইউ মে কাম sometime in our house, our house, in our ATUS house, and have dinner with us, DINNER, dinner with us, কোন একটা সময় এসো একসাথে ডিনার করবো। sometimes, 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 occasionally, মাঝে মধ্যে, SOMETIMES, sometimes we become nostalgic, SOME, some, TIME, sometimes, মাঝে মধ্যে, সরি কিছু সময়, সামটাইম হলো কিছু সময়। যেমন বিসিএস পরীক্ষা ছিল, উই উই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, উইথ দ্য পেশেন্ট, উই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট। আর SOME, সাম টাইম, স্পেশাল দিয়ে লিখো, ভুল, ভুল শব্দ, কারণ টাইমের প্লুরাল হয় না, এটা একটু একটু জানো, সামটাইমস ভুল শব্দ। একটু 30 সেকেন্ড।
ওকে, এরপরে শেষের বাক্যটা কি? শেষের বাক্যটা বলো, লাস্ট। ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। তাদের লিখো, 30 সেকেন্ড সময়। শেষ বাক্যটা লিখো, লাস্ট। সরি। আচ্ছা, তাহলে ফলে তো লাস্ট বাক্যটা হলো আমাদের কি? শেষ বাক্যটা লিখো, এজ এ রেজাল্ট। এজ এ রেজাল্ট। এজ এ রেজাল্ট। ফলে তোমার নারী ইংলিশ কি? উইমেন। আমি উইমেন না দিয়ে 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 দিলাম। দে পতিত হয়। ফল ইনটু, কোথায় পতিত হয়? আরো অসহায় অবস্থায়। মোর, অসহায় মানে সহায়হীন, সহায়হীন মানে সাহায্যহীন। APLP, হেল্পলেস, ভালনারেবল সিচুয়েশন। সিচুয়েশন, কন্ডিশন, সার্কামস্টেন্সেস। ওকে, ঠিক আছে, ডান। এজ এ রেজাল্ট দে বিকেম মোর হেল্পলেস। ওকে, কোনো সমস্যা নেই। দে ফল ইন মোর হেল্পলেস সিচুয়েশন। ফাইন, ফাইন, চমৎকার। ওকে, ওকে, ফাইন। এবার লাস্ট, এবার আমাদের ক্লাসের সর্বশেষ নোট। এই নোটটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে দেখো, এই এই 5 নম্বর নোটটা যতদিন রপ্ত না করলে, মাথায় না ঢুকাইলে, দেখবা যে তোমার কাছে সব ডিফিকাল্টি মনে হবে। আচ্ছা, আসো। নোট 5, লাস্ট লাস্ট নোট। নোট 5। নোট 5 লিখো, কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে সুন্দর করে লিখে দেন। কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে লিখো সুন্দর করে, কোন বাংলা শব্দের হুবহু ইংরেজি জানা না থাকলে প্রথমে প্রথমে উক্ত শব্দটি, উক্ত শব্দটির একাধিক সমার্থক শব্দ, একাধিক সমার্থক শব্দ, একাধিক বাংলা, একাধিক বাংলা সমার্থক শব্দ, বাংলা সমার্থক শব্দ বা নিজস্ব ভাষা,
এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। খুঁজে নেব, খুঁজে বের করব, খুঁজে বের করব, করব। খেয়াল করে দেখো, উদাহরণ দেখাচ্ছি একটু পরে। কত নম্বর উদাহরণ? 10, 11। তারা শীতে রোদ পোহায়, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন। তারা শীতে রোদ পোহায়, শীতে রোদ পোহায়, রোদ পোহায়, এরা শীতে রোদ পোহায়। রোদ পোহানো ইংলিশ কি বলো? রোদ পোহানো ইংলিশ কি? বাস্ক ইন। বাস। আমি জানি না বাস, ওই বাস লিখতে একজন বানান ভুল। তাহলে তারা শীতে রোদ পোহায়, এটা বানান ভুল করে লিখো আর ইয়া লিখো, তাহলে আমি জানি। এই রোদ পোহায় এটাকে বাদ দিয়া বলো, আসলে তারা রোদ পোহায় বলতে আমি কি বুঝছি? আমি রোদ পোহানো বাস আমি জানি না। বাংলায় বলো, তারা রোদ কি করে? বাংলায় কথাটা কি বলতে পারি? রোদে বসে থাকে। রোদে বসে থাকে। রোদ কি করে? আর কি বলতে পারো? রোদ গায়ে মাখে, রোদ গায়ে মাখে, হ্যাঁ, না, শিল্পে রোদ রোদ গায়ে পোহানোটা কি মাখে। আমার সহজ এক্সপ্রেশনটা কি? অনুভব ওইটাই করে, তো, অনুভব উপভোগ করো স্যার। অনুভব, এই তো, ও কি অনুভব করে, উপভোগ করে, এইটা। তারা শীত পোহায় মানে হলো, এই পোহায় শব্দটাকে বাদ দিয়া তুমি আসো, পোহায় মানে হলো, আচ্ছা আমি বলে রাখি, প্রথমে এটা ইংলিশ হলো দে বাথ ইন উইন্টার, মানলাম। দে, BASK, বাথ ইন উইন্টার, ওকে মানলাম। আচ্ছা, এখন আমি তো জানি না, আর আমার বাস জানাই, তোমাদেরকে দেখে দেখে শিখলাম আমি বাস, কিন্তু আমি বলতে এই দেখো, উপভোগ করে, তারা রোদ উপভোগ, অনুভব, অনুভব, দ্যাটস ওকে। ওই যে এটা হলো নিজস্ব, নিজস্ব ভাষা। তাহলে আমি যদি বলি, তাহলে বিকল্প অনুবাদটা আমার দ্বারা সেরকম, বিকল্প অনুবাদ, অনুবাদ, বিকল্প অনুবাদটা হলো দে এনজয়, এনজয়, ফিল সানলাইট, SUNLIGHT, সানলাইট, অথবা রে অফ সান, সান ইন উইন্টার। এটা এই বিষয়টা, দে এনজয় ফিল সানলাইট ইন উইন্টার, দে বাস্ক ইন উইন্টার আমার জানা নাই, আর দে এনজয় বা দে ফিল সানলাইট ইন উইন্টার, এই বোধ যতদিন এই জন্য আমি এখানে একটু বেশি সময় নেব। ঠিক আছে, ওকে। সানবাত, সানবাত না, এটা মূলত রোদটাকে ফিল করে। আচ্ছা, এখন একটু আমার আগে একটা কথা লিখে রাখো, একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এই কথা লিখে রাখো, একটা কথা লিখে রাখো, একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিচে রেখে রাখো, এই নোটের মধ্যেই লাল কলম দিয়ে লিখো, একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, লাল কলম দিয়ে হাইলাইট করে রেখে এই কথা, এই অংশটা লাল কলম দিয়ে হাইলাইট করো, একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ লিখো। একটি প্যাসেজে, PASSAG, প্যাসেজ এ দুই ধরনের কঠিন শব্দ থাকতে পারে, কঠিন শব্দ থাকতে পারে, পারে। একটা হলো আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, টাফ, TOUG, টাফ ওয়ার্ড, আনঅ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। এই ধরনের শব্দের অর্থ জানা না থাকলে অনুবাদ করা যাবে না। এই ধরনের
এ ধরনের শব্দের অর্থ অর্থ জানা না থাকলে অনুবাদ করা যাবে না, করা যাবে না। ধরো আনেগো, আনেগো এটা তুমি পারো না মানে বাদ, এটা হবে না। যেমন তুমি ওই 43তম বিসিএস এর যে প্রথম ইয়াটা ছিল, যেমন যেমন একটা উদাহরণ লেখা রাখো, আমি ইংরেজি করবো না। যেমন ওই যে 43তম বিসিএস এর প্রথম বাক্যটা ছিল, এক্সাম্পল নম্বর কত? 12 নাকি? যেমন 12, 12 না? হ্যাঁ, শুধু আমি পরে বাক্যটা লিখবো, শুধু লেখা রাখো ওই যে এরকম আর কি। এই বাক্যটা তুমি লেখা রাখো, যুদ্ধ, সহিংসতা। এটা কততম বিসিএস দেখো তো একটু, আমার কাইন্ডলি একটু বলো তো। এরকম একটা বাক্য ছিল, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বে আর 41 বিসিএস। 41, হ্যাঁ হ্যাঁ, 41-এর প্রথম লাইনটা লেখা রাখো। আমি এখন পড়াইতে পারবো না, আমি বুঝাবো শুধু। অ্যাকচুয়ালি এই লাইনটা শুধু লেখা রাখো। অ্যাকচুয়ালি যুদ্ধ, এরকম বাক্যটা ছিল, যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8,20,00,000 মানুষ বাস্তুচ্যুত, এরকম এই লাইনটা লিখো। এখানে এটা হলো, এখানে বাস্তুচ্যুত শব্দটা শোনা জানলে আমার হবে না। এই লাইনটা লেখার জন্য জায়গা খালি রাখো। এই লাইনটা লেখা এবং ইংরেজি ইংরেজি করার জন্য জায়গা খালি রেখো। আচ্ছা, এটা হলো। তাহলে বাস্তুচ্যুত ইংরেজি যদি আমি না বের করতে পারি, ভুলে যাই, তাহলে আমার আর এটা আমার সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বা আজকে যেটা অনুবাদ করছো, কি বলো, ওই যে আহ তোমার কিনা চিত্ত বিনোদন, চিত্ত বিনোদন ইংরেজি জানা নাই, তাহলে আমরা এটা পারবো না। 2 নম্বরে তাহলে এটা এটা গ্যাপ রাখছো কিনা, এটা গ্যাপ রেখা। 2 নম্বরে হলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, AVOIDABLE, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। তোমরা কি ওইটার ইংরেজি লেখার জন্য জায়গা খালি রাখছো আমার? ওইটা আমি আগে ক্লাসে করবো। হ্যাঁ বা না বলো, আনমিউট করে বলতে পারো। ওই যে যুদ্ধ, মানবিক যুদ্ধ, সহিংসতা, 8,20,00,000 মানুষ এটা বাংলাটা জি স্যার, জি স্যার। রেখে দিছি স্যার। হ্যাঁ, উদাহরণ লেখার দরকার নেই, উদাহরণ বই থেকে লিখে নিও। ওইটা আমি আমার মতো করে আমি অনুবাদ করবো, এটা খালি রাখো, ইংরেজি লেখার জন্য জায়গা খালি রাখো। ওই রাখছি ওইখানে স্যার। বুঝে, ওইখানে আমি বুঝেছি যে বাস্তু তো ইংরেজি জানি না, সরি ভাই, এটা আমার এইভাবে অনুবাদ তুমি করতে পারবো না, এটা মনে রাখতেই হবে। এখন আরেকটা আছে অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড। তো শিরোনামটা লিখো লাল কলম দিয়ে বা হাইলাইট করে রাখো। এই ধরনের শব্দের ইংরেজি জানা না থাকলে, এই ধরনের এই ধরনের শব্দের ইংরেজি জানা না থাকলে অথবা না লিখি, না জানা না থাকলে অথবা না লিখি, লিখো এনে ধরো, না লিখলে তোমার কি উম, আহ, অনুবাদে কোনো প্রভাব পড়বে না। অনুবাদে কোনো অনুবাদে কোনো প্রভাব পড়বে না। অনুবাদে কোনো প্রভাব পড়বে না, প্রভাব পড়বে না। অনুবাদে কোনো প্রভাব পড়বে না। এখন এইখানে লেখা রাখো, অথচ এই ধরনের শব্দগুলো দেখেই আমরা শব্দগুলো দেখে আমরা এত বিচলিত হই যে অনুবাদের আগ্রহ হারিয়ে ফেলি। এইটাই হলো সমস্যা। হই যে আমরা অনুবাদের আগ্রহ হারিয়ে ফেলি, এটা হলো অনুবাদের রোগ, অনুবাদের আগ্রহ হারিয়ে ফেলি। চলো, উদাহরণ নম্বর আমি নিয়ে আসতে চাই এখানে। আহ এটা কততম?
আচ্ছা, উদাহরণ দর্শন বিজ্ঞান শিল্পকলা সৃষ্টির মধ্যে, আচ্ছা উদাহরণ লিখো দুইটা। 13, হ্যাঁ হ্যাঁ, 13, তেরোতম, 13, হ্যাঁ হ্যাঁ, এটা উদাহরণ ছিল। দর্শন, যেমন ধরো দর্শন বিজ্ঞান, ওই উদাহরণ নম্বর কত হবে? 13। উদাহরণ নম্বর কি সিরিয়াল বিসিএস কত, বিসিএস এটা ভুলে গেছি কিন্তু। মাঝখানে একটা লাইন, দর্শন বিজ্ঞান শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, শিল্পকলা। আচ্ছা এই বাক্যটা লেখা নেই, এই বাক্যটা লিখি তারপরে, এরপরে দাঁড়াও এই বাক্যটা লিখবো। আর একটা বাক্য আমার হাতে আছে, সেটা হলো যেমন ধরো বিভিন্ন ধরনের, এই যে 45তম বিসিএস এ দেখবা যে বিভিন্ন ধরনের শারীরিক কসরত দর্শন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের অন্যতম একটা, এই যে কসরত। ওকে, আর এখানে এই বাক্যটা লিখে দিই, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। লিখো, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। বাংলা বাক্যটা লিখো, 13 নম্বর বাক্যটা লিখো, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। উন্নত রাষ্ট্র ব্যবস্থা, ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, দর্শন বিজ্ঞান শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও ও জীবন পদ্ধতি, ও জীবন পদ্ধতি। এটা কেউ যদি বের করতে পারো কততম বিশেষ বাক্যটা ছিল, একটু দেখো তো মাঝখানে বাক্যটা, প্রবর্তনের মধ্য দিয়ে। 38তম স্যার কিনা এটা দেখো। 38তম বিসিএস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 38তম বিশেষ একটা দেখবা যে কঠিন প্যাসেজ ছিল, প্রবর্তনের মধ্য দিয়ে, মধ্য দিয়ে। এরপরে কি ছিল বলতো? দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। এরপরে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। ইয়েস ইয়েস ইয়েস, মানুষ তার সাংস্কৃতিক, হ্যাঁ এরপরে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের, সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন পরা করে থাকে। সামর্থ্যের পরাকা- পরা, পরা কয়কার কা মূর্ধন্য ষ ঠেকাটা আছে না? তারপরে পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। প্রদর্শন করে থাকে, প্রদর্শন করে থাকে, করে থাকে। ওকে, ঠিক আছে, এটি ঠিক আছে। এইবার এটাই অনুবাদ করবো, তারপর আমরা আবার ওই কসরতটা অনুবাদ করবো। এখন এখন প্রথমে আগে বাক্যটা তুমি ভালো করে বুঝো, আমি যে একটু আগে বুঝি। ওই যে যুদ্ধ মানুষ, যুদ্ধ সহিংসতার কারণে আজ এত কোটি মানুষ বাস্তুচ্যুত, বাস্তুচ্যুত ইংরেজি লাগবে, ওইগুলো আমার অ্যাভয়েড করা যাবে না। কিন্তু এখন দেখো, দর্শন আন্ডারলাইন করো, তোমরা দেখে অনেকে নার্ভাস হয়ে যাচ্ছে এরকম অনুবাদিকা। দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে একটা, উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে দুইটা অ্যান্সার। মানুষ, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের, সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকে। আমি বলতে চাচ্ছি এই পরাকাষ্ঠার গোল দাগ দিয়ে লেখো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড, ওয়ার্ড। তুমি পরাকাষ্ঠা ইংরেজি পরে যাই, আগে আমি চিন্তা করে দেখি এটা বাদ দিয়ে অনুবাদ হয় কিনা, বাদ দিলে অর্থটা দাঁড়ায় কিনা। আচ্ছা বলো, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে। তাতে কি আমার খুব মহাভারত অশুদ্ধ হয়েছে কিনা সেটা হ্যাঁ বা না বলো, আনমিউট করে বলো। পরাকাষ্ঠা বাদ দিয়ে পড়লাম, কোনো সমস্যা আছে কিনা? না হয়নি না স্যার, সমস্যা নেই। না স্যার, সমস্যা নেই। সমস্যা কোন জায়গায় হচ্ছে কিনা? ওই হ্যাঁ পরাকাষ্ঠা দেখা, এই পরাকাষ্ঠায় তোমার সর্বনাশ করে ফেলছে, কিন্তু এই বাক্যে অনুবাদ করার মতো ডিফিকাল্ট আর কিছু নেই।
এই পরাগাছটা দেখে তুমি নার্ভাস হয়ে গেছো। বিশ্বাস করে এই অনুবাদে এইগুলো হলো ভাইরাস। এই যে এই টাস্ক, শুধু এটা চিন্তা করো, এটা বাদ দিয়ে আমি কি করি, এটা বাদ দিয়ে অনুবাদ করি কি হয় দেখি। এটা বাদ দিছো, দেখতেছো না বাদ দিলে কেমন দেখা লাগতেছে। তখন আমরা যাব কি এই একটা, তখন আমরা নিজস্ব ভাষায় যাব। ওকে, তাহলে কি হয়েছে এখানে আবার বলো, আমার এই বাক্যের সাবজেক্ট কে? বলো, এই বাক্যের সাবজেক্ট কে? মানুষ। মানুষ। মানুষ দাঁড়িয়ে ফেলো 1 নম্বর। ভার্ব কি? বলো ভার্ব কি? প্রদর্শন প্রদর্শন করে। করে থাকে। প্রশ্ন করো, কি প্রদর্শন করে? সাংস্কৃতিক সামর্থ্য। তিন, সাংস্কৃতিক শেষ। সামর্থ্যের। তোমার সাথে আমার এগ্রিমেন্ট কি ছিল? টুগেদর, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কাকে, কি প্রশ্ন কাকের উত্তর নাই, এখানে কি আছে? এছাড়া বাকিগুলোর এগ্রিমেন্ট তো নাই, বাকি দুইটা অ্যাডভার্ব আছে। কিভাবে এবার বলো কিভাবে, দুইটা কিভাবে উত্তর আছে এখানে, কিভাবে? দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে। আর কিভাবে? উন্নত রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। কিভাবে উত্তর দুইটা আছে, তাহলে অ্যাডভার্বিয়াল কয়টা আছে বলো? এটা হলো অ্যাডভার্ব দুইটা। ওয়ান, অ্যাডভার্ব ওয়ান, অ্যাডভার্ব টু, দুইটা অ্যাডভার্ব আছে। তুমি এটা কোন, তাহলে আমরা বলো দুইটা অ্যাডভার্বে কি আমরা বাক্যের শেষে বসাবো, নাকি একটা আগে একটা আগে নিয়ে আসতে সুবিধা, তোমরা কও মানে। তার আগে আগে দিতে হলে নিচে সুবিধা। থেকে সুবিধা হবে। একটা একটা আগে নিয়ে আসলাম, ওই যেমন মার্কার। আচ্ছা, এবার হলো যদি তাই সায়েন্স, হয়, তাহলে আমি বলি ফিলোসফি, একটা একটা সায়েন্স। অ্যাডভার্ব নিয়ে আসো। একটা দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, এই অনুবাদ ফ্রেজেরও যদি অনুবাদ করো, অনুবাদ শেষ থেকে শুরুর দিকে আসবে। এটা এই জন্য নোট 9 গুরুত্বপূর্ণ। নোট 9 এর কৌশল হলো শেষ থেকে শুরুতে, অনুবাদের খেলায় হলো শেষ থেকে শুরুতে। তাহলে সৃষ্টির মধ্য দিয়ে, দর্শন বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে, থ্রো, CHROU দিয়ে, থ্রো দা ক্রিয়েশন, CREATION, ক্রিয়েশন অফ, কি বলো, ফিলোসফি, ফিলোসফি, সায়েন্স অ্যান্ড আর্ট, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, নাকি ফিলোসফি কোনটা দিবা আগে? দিতে দাও, কোনটা দিবা? দর্শন বিজ্ঞান, প্রোডাক্ট ক্রিয়েশন, কোনটা আগে দিবা? ফিলোসফি, সায়েন্স, ফিলোসফি মানে কি? PAS, ফিলোসফি, সায়েন্স এন্ড কি বলো, আর্ট, ARTS, আর্ট। এই একটা অ্যাডভার্ব নিয়ে আসলাম আমি। থ্রু দ্য ক্রিয়েশন অফ সায়েন্স, আর্টস অ্যান্ড ফিলোসফি, আর্ট, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, যেটা দাও, ওটা নিয়ে কোনো প্রবলেম। এরপরে আমার সাবজেক্ট নিয়ে আসি। সাবজেক্ট কে বলো? মানুষ, ম্যান। 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 ম্যান, এটা এটা লেখা রেখে অ্যাডভার্ব কিন্তু একটা নিয়ে আসছি, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটা নিয়ে আসছি। মানুষ প্রদর্শন করে থাকে, ইংলিশ কি? ডেমনস্ট্রেটস। ডেমনস্ট্রেট। আরো সহজ কও, এত কঠিন গেছো কেন? শো। শো। শোজ, শো। এস, শোজ। ম্যান শোজ, এক্সিবিট। SHOWS, শোজ। এক্সিবিট, EXHIBITS, এক্সিবিট। তারপরে কি না একজন বলছিলাম? ডেমনস্ট্রেট, চমৎকার শব্দ, হ্যাঁ। ম্যান শোজ, এক্সিবিট, ডেমনস্ট্রেট, পোর্ট্রেট, ঠিক না? পোর্ট্রেট, 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 তাই না? ওই অনেকে আছে। জি স্যার। এবার বলো কি তার সাংস্কৃতিক সামর্থ্য, তাহলে হিজ কালচারাল, CULTURAL, কালচারাল এবিলিটি, ABLITY, এবিলিটি। আমি তাই বললাম, হিজ কালচারাল এবিলিটি। তুমি যদি বলো যে না, আপনি পরাগাছাটা একটু কোনো মতে মিলে এটাই দেন, ধরো তাহলে আহ, আমি বলতে চাই যে হিজ দ্য এক্সিলেন্স অফ হিজ এক্সিবিট, দ্য এক্সিলেন্স অফ হিজ, তুমি দিলা বলো যে একটু বানাই টানাই দিলা আর কি, দ্য এক্সিলেন্স অফ হিজ কালচারাল, EXCELLENC, এক্সিলেন্স অফ হিজ কালচারাল এবিলিটি। কি সমস্যা হচ্ছে? CULTURAL, এবিলিটি, এবিলিটি, এরকম একটা মিলে টিলে দিলা, নাও দাও নাই, তাতেও সমস্যা নেই। আচ্ছা, আর একটা অ্যাডভার্বিয়াল রয়ে গেছে, কি সেটা, কোনটা? উন্নত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ উন্নত ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। তাহলে আমরা আগে প্রবর্তনের মধ্য দিয়ে, তাহলে বাই, প্রবর্তন ইংলিশ কি বলো? ভাই ইন্ট্রোডিউসিং, অ্যাডপ্টিং, ক্রিয়েটিং, দাও সমস্যা নাই। ইন্ট্রোডিউসিং, INTRODUCING, বাই ইন্ট্রোডিউসিং, বাই Sir, ইন্ট্রোডিউসিং কি? reinstall.
ইনস্টল বা ইনস্টলিং দাও, ইন্ট্রোডিউসিং, ক্রিয়েটিং, স্টার্টিং, কমেন্সিং, যেটা দাও। আচ্ছা এবার বলো কি কি। হ্যাঁ, কি কি উন্নত রাষ্ট্র ব্যবস্থা? প্রগ্রেসিভ, পিআরওজি, ডেভেলপড বা পিআরওজি আর ই ডাবল এস আই ডি, প্রগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা ইংলিশ কি বলবা? সোশ্যাল সিস্টেম। হ্যাঁ, স্টেট সিস্টেম, এসটিটি, স্টেট সিস্টেম, সোশ্যাল সিস্টেম, সিস্টেম এন্ড এন্ড আরেকটা কি না, জীবন জীবন পদ্ধতি, লাইফ স্টাইল দিয়ে দিলাম, লাইফ স্টাইল। প্লিজ মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এই ধরনের বড় বাক্য, সামনে দেখবা যে আরো বড় বড় বাক্য করতেছি। তোমার সাথে আমার এগ্রিমেন্ট এতটুকুই, মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে। ম্যান শোজ বা এক্সিবিট হিজ utmost cultural ability. Man shows his supreme cultural ability. Supreme দিছো, no problem. Man shows his supreme cultural ability. কোন সমস্যা নেই কিন্তু, সে চাইলে সুপ্রিম দিতে পারো। ম্যান শোজ হিজ সুপ্রিম, SUPREM, সুপ্রিম, এরকম কিছু বুঝাইছে। বড় গাছটা আমরা জানি না ইংরেজি। ম্যান শোজ হিজ সুপ্রিম কালচারাল এবিলিটি, এই হলো বাক্য। কিভাবে? through the creation of science, art, philosophy, and by introducing progressive state system, social system and lifestyle. তাহলে প্রগ্রেসিভ স্টেট সিস্টেম, সোশ্যাল সিস্টেম এবং লাইফ স্টাইলের মাধ্যমে, আর অন্য কি বলে না, সায়েন্স, আর্টস এবং ফিলোসফি প্রবর্তনের মাধ্যমে মানুষ তার সাংস্কৃতিক সামর্থ্যের সর্বোত্তম মানে পরাকাষ্ঠা প্রদর্শন করেছে। তাহলে বলো এখানে, এখানে কি খারাপ লাগতেছে তোমার? এখানে কমন নাউন কোনটা স্যার? ম্যান কি? এটা তো বলছি, ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বুঝাইলে ম্যান একলা বসে। ম্যান দ্বারা, ম্যান ইজ মর্টাল, কমন নাউন একলা বসে দুই জায়গায়। ম্যান দ্বারা সমগ্র মানব জাতি, ওমেন দ্বারা সমগ্র নারী জাতিকে বুঝালে ফ্রেইলিটি দাই নেম ইজ ওমেন। ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে এখান থেকে শুরু করবো। তাহলে দেখবো যে কঠিন শব্দ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে না। আমি আবার বললাম তোমার, আমি কনফিডেন্টলি বলতে চাই 10 নিয়মে ব্যাংক এবং বিসিএস এর কোন জায়গায় আটকা পড়ে গেছো, ইনক্লুডিং আমার এতটুকু বিশ্বাস আছে যে কোনোটার জন্য ডিকশনারি দেখতে হবে না, দেখা ছাড়াই এটা। ওকে, ইনশাল্লাহ। তোমরা কি কষ্ট হচ্ছে তোমাদের? না স্যার। ঠিক আছে। না স্যার, আর ওকে। ধৈর্য ধৈর্য ধরে 3-4টা ক্লাস করো, দেখবা যে ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নে যাইতে পারবো। ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ থাকো। ওকে, ওকে ঠিক আছে, স্যার। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, বৃহস্পতিবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার একটা জিনিস জানার আসসালাম। ছিল স্যার। বলো। যেমন ওই যে আহ, একটা এক্সাম্পল দিয়েছিলেন আপনি, ওই যে বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, আহ, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। এটা আমি নিজে নিজে করছিলাম স্যার। আমার এখানে কি কোনো একটু প্রবলেম আছে কিনা একটু যদি দেখতেন স্যার। বলো। যেমন আমি করেছি, women cannot preserve their rights due to social roles, though they get social security by marriage. আরেকবার বলো। Women cannot preserve their rights due to social roles, though they get social security by marriage. শিওর, কোনো সমস্যা নেই, বাক্যের অর্থ ঠিক আছে। এই শোনো, তুমি ঠিক করছো, এটা কমপ্লেক্স, কম্পাউন্ডারে কমপ্লেক্স করে লিখছো। হ্যাঁ মনে স্যার। রাখবা, যদি কোনো বাক্যে কিন্তু থাকে তাহলে দো অল দো দিয়ে, মনে রাখবা ইনস্পাইট অফ ডেসপাইট, দো অল দো বাট, একই কথা। আরেকবার একজন বলো, ইনস্পাইট অফ ডেসপাইট সিম্পল সেন্টেন্স করলে, কমপ্লেক্সে দো অল দো, কম্পাউন্ডে বাট। তাহলে এখানে যদি যেহেতু বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে, এখন কিন্তু যেহেতু আছে, তাহলে তুমি কমপ্লেক্সে করতে পারো, যদিও বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে তবুও, বুঝছো কিনা, সামাজিক ব্যবস্থার কারণে। জি আবার জি স্যার। বিবাহ নারীদেরকে সামাজিক নিরাপত্তা দেওয়া সত্ত্বেও সামাজিক ব্যবস্থার কারণে নারীরা তার অধিকার সংগ্রহণ করতে পারছেন না। তাহলে আমার সাথে বলো, ইনস্পাইট অফ দ্য স্পাইট, সত্ত্বেও, দো অলদো, যদিও তথাপি, এবং বাট, একই
মনোভাব বহন করে। আল্লাহ হাফেজ। স্যার আমি একটু স্যার স্যার আজকে স্যার একটা প্রশ্ন কোশ্চিন স্যার স্যার হ্যালো একটা স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ, হুম, হ্যালো বলো। স্যার স্যার একটা প্রশ্ন স্যার ছিল। স্যার বলো। বিষয়টা স্যার হলো একটা যে প্রশ্ন ছিল। ক্লাসটা একটু ফাস্ট পড়ানো হয়েছে স্যার, একটু আজকে ধরতে ফার্স্ট হয়ে অসুবিধা গেছে? হচ্ছে স্যার। ওরে জি কি স্যার কো, আমি আজকে তো আরো ক্লাসটা একটু ফাস্ট হয়েছে স্যার। এই শোনো, আমি আর নিজে অনুতপ্তে ভুগতেছিলাম, আমি স্লো হয়ে যাচ্ছি। তোমরা আমার একটু গাইড করতে হবে না? বুঝো ষোলোই না কেন? হচ্ছে স্যার। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে না স্যার, স্যার, নাহলে অনেক ঠিক সময় আছে, লাগবে। ঠিক আছে স্যার। এই রেকর্ডিং ঠিক দেখো, আছে রিহার্সেল স্যার, হলেই হবে সবাই স্যার। রেকর্ডিং পড়বে। দেখো। আমি তো প্রথম ক্লাসে বলছি যে হ্যাঁ সব স্যার। সবাই ছিল। আমি জানি। স্যার শোনো, এখানে স্যার পক্ষ আরেকটু আছে। ফাস্ট হইলে আরো ভালো হয় স্যার। আর না না না, এটা একটু ব্যালেন্স করতে হবে, কারণ এখানে তুমি স্যার বলো না, এভাবেই এখানে ঠিক খুব আছে। দুর্বলও আছে, ইয়েও আছে। তোমরা একটু কষ্ট করো আর কি, 4-5টা ক্লাস ব্যালেন্স করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ধরো আমি নিয়ম পড়াই ফেলছি, এরপরে আর তুমি ফার্স্ট গেলেও সমস্যা কি, তুমি বুঝতেছো, তুমি রেকর্ডিং দেখবা। ঠিক আছে? স্যার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল তো। বলো। স্যার ওই যে 45 যে ছিল নৌকা বাইচ, তো স্যার ওই মুহূর্তে অনুবাদের সময় স্যার নৌকা বাইচের ইংলিশ ও, মনে পড়তেছিল না মাথায়। তো এটা আমি বলে রাখি, নৌকা BYCE যদি লিখো কাটার সুযোগ নাই। বোট BYC ইয়েতে লিখবা, বোট বাইক। স্যার ঠিক আছে? আমি সরাসরি স্যার আর শোনো, এই জন্য বলছি, নৌকা বাইচ যদি তোমার প্রথমবারই শোনো তোমার মাথায় আসবে না। নৌকা বাইচ প্রথমে মাথায় আসা কথা না। যদি তুমি একটু সময় নাও, একটু সময় নাও আর অ্যানালাইসিস করো নৌকা বাইচের কথা, নৌকা বাইচ মানে কি, এটা কি হতে পারে বলো তো? এক ধরনের প্রতিযোগিতা না? তাহলে নৌকা প্রতিযোগিতা, তাহলে কি হয় বলো? স্যার তখন মানে এখন তো মনে থাকে বা পারি স্যার, কিন্তু না, তখন নো মনে নো নো, থাকে। আমি তো বাইক কম্পিটিশন, বাইক রেস, বাইক বাইক নো, নো, বোট রেস, বোট রেস, বোট বোট রেস, রেস। বোট রেস। তো নাই বলে আর কি। স্যার আমি তো বোট রাইডিং দিয়ে বোট রাইডিং না, এটা রাইড, মূলত রাইডিং, এটা হলো বোট রেস। রেস এটা কিন্তু ইয়া চলে। তোমার একটা, তোমার বলে রাখি একটু কথা, ওই যে প্রশ্ন পাওয়ার সাথে সাথে যদি তুমি এই শব্দটা মাথায় নাও, 2 ঘন্টার মধ্যে একটা না একটা অর্থ বের হবে, শিওর থাকো। এটা আমি বলে রাখলাম, এই যে এই জন্য বলছি অনুবাদটা প্রথমে দেখে ফেলতে হবে। প্রথমে দেখো নাই, হঠাৎ করে তোমার জিজ্ঞেস করলো নৌকা বাইক ইংরেজি কি, তখন দেখে আর খুঁজে পাইতেছো না। আমি কথা দিলাম, তুমি আমার শুধু কথার উপরে আস্থা রাখো, 2 ঘন্টা অ্যানালাইসিস করবা আগে, নৌকা বাইকটা কি হইতে পারে মাথায় একটু খেলাই। আমার বিশ্বাস একটা শব্দ আল্লাহর তরফ থেকে তোমার বের হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম কালাম দেবী, মিউট করে ফেলছি। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার দেখা হবে।